নমস্কার, আমি বিকে স্যার এবং আমার সঙ্গে উপস্থিত রয়েছে আজকে তোমাদের সকলকে হেল্প করার জন্য মৌপ্রিয়াসী ম্যাডাম। উনি মালদা জেলা থেকে রয়েছেন। হ্যাঁ, তো তোমরা যারা যারা আজকে মক ডেমো দেবে তারা প্রথমেই অবশ্যই তোমরা হাত তুলে রাখো। তোমাদের হাত ধরে ধরেই একের পর এক আমরা কিন্তু মক ডেমোটা দেখব এবং মৌপ্রিয়াসী ম্যামের সঙ্গে আমিও তোমাদেরকে ফিডব্যাক জানাবো যে তোমাদের মক ডেমোটা ঠিক কেমন হচ্ছে। আচ্ছা, শোনা যাচ্ছে কি? শোনা গেলে একটু কনফার্ম করবে। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। ওকে, আমি হাত ধরে ধরে তোমাদের প্রথমে ডাকবো। ম্যাডাম শুনতে পাচ্ছেন? হ্যাঁ, হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে। প্রথমে রয়েছে ইমাদুল্লাহ গায়েন। তাহলে আজকে ক্লাস শুরু করছি। প্রথমে অবশ্যই আমি বলে দিই যে ৫ মিনিট তোমাদের কমপ্লিট করতে হবে। যদি কমপ্লিট না হয় আমরা কিন্তু এখান থেকে স্টপ করে পরের জনকে আমরা দেব। ৫ মিনিটের মধ্যে কমপ্লিট করাতে হবে। এবং ক্লাস শুরুর আগে অবশ্যই তোমরা তোমাদের পরিচয়টা প্রথমে দিয়ে তারপর ক্লাসটা শুরু করাও। ওকে, ইমাদুল্লাহ গায়েন শুরু করো। ঠিক আছে স্যার, আমি ইমরুল্লাহ গায়েন, বাঁকুড়া জেলার কুতুবপুর থানার অন্তর্গত কৃষ্ণনগর গ্রাম থেকে আসছি। আচ্ছা, স্যার, তোমরা সবাই ভালো আছো? হ্যাঁ, আমিও ভালো আছি। বলো তো, তোমরা কোন শ্রেণীতে পড়ছো? বলো। পঞ্চম শ্রেণীতে পড়ছো? বাহ! আজকে কত তারিখ গো? হ্যাঁ, আজকে কত তারিখ? বাহ! এর আগের দিনে আমরা কি পড়ছিলাম গো? কি পড়ছিলাম বলো? হ্যাঁ, গুণনীয়ক পড়ছিলাম, তাই তো? বাহ! তা তোমার গুণনীয়ক বলতে পারবে তো? হ্যাঁ, পারবে? বাহ! তাহলে খুব ভালো, তোমরা সব ভালোই পারছো, করতে পারছো ভালো। বাহ! তাহলে এই তোমাদের গুণনীয়ক পড়ার আগে তুমি একটা গল্প বলো, শুনবে? তুমি গল্প তো ভালোই শুনতে পারো, ভালোবাসো গল্প শুনতে। হ্যাঁ, পিন্টু আর রাজু নামে দুই ব্যক্তি রাস্তা দিকে কি করছিল, যাচ্ছিল। যেতে যেতে তারা খানিকটা দূরে একটি জাম গাছ ও একটি আম গাছ দেখতে পেল। হ্যাঁ, আম গাছটির সামনে যে রাজু, তারা ১২টি আম এবং জাম গাছের গোড়াটি তোমার রাম ১৮টি জাম দেখতে পেল। হ্যাঁ, তারা জাম দুটো কুড়িয়ে কুড়িয়ে এবার দুজনে বললো, তারা ছিল খুব দয়ালু ব্যক্তি। তারা বলল যে আমরা বিভিন্ন বন্ধুর সঙ্গে ভাগ করে দেবো। সর্বোচ্চ কতজন বন্ধুর মধ্যে ভাগ করা যাবে সে নিয়ে তারা বিরাট চিন্তিতই পড়লো। কিন্তু তার মধ্যে পিন্টু গসাগু জানতো, জানো গসাগু। সে খুব সহজেই তার বন্ধুকে বুঝিয়ে বলে দিল এতজন বন্ধুকে আমরা দিতে পারবো। তাহলে আজকে তোমাদের আজকের পাঠ হচ্ছে গসাগু। তোমরা তো আগেই বললে যে আমরা গুণনীয়ক পারি, তাই তো? তাহলে ১২ আর ১৮ গুণনীয়ক করো তো। হ্যাঁ, ১২কে কত দিয়ে গুণ, কি কি হবে গুণনীয়ক? ১, ২, ৩, ৪, ৬ আর হচ্ছে ১২, তাই তো? ১৮ বলো। ১, ২, ৩, ৬, ৯ আর ১৮। বাহ! ভালো বলেছো গো। তোমরা বেশ ভালোই গুণনীয়ক পারো। তাহলে বলো তো, এই যে দুটো ১২ আর ১৮ মধ্যে কোন সংখ্যাগুলো দুটোর মধ্যেই আছে একটু বলো তো। হ্যাঁ, ১ এর মধ্যে আছে। বাহ! খুব ভালো বলেছো। ২, বাহ! ৩, বাহ! আর ৬ এর মধ্যে আছে। খুব ভালো বলেছো। তাহলে এদের মধ্যে সর্বোচ্চ কোনটি, মানে সব থেকে বড় কোনটি বলো? ৬। তাহলে ৬ হচ্ছে গসাগু। তোমাদেরকে আগে বলেছিলাম যে এদের মধ্যে সর্বোচ্চ কতজন বন্ধুর মধ্যে ভাগ করতে পারবে? ৬ জন, তাই তো? হ্যাঁ, আমি কেন ৬ই করলাম, তাই তো? ৬ কেন করলাম দেখো, গসাগুটা সম্পূর্ণ নাম জানতে পারলে তোমরা বলে দিতে পারবে যে কেন আমি ৬ করলাম। গ গয়ের সম্পূর্ণ নাম হচ্ছে গরিষ্ঠ। দন্ত সেকা সাধারণ, আর তোমরা গুণিতক পড়েছিলে, তাহলে গুণিতক, সরি গুণনীয়ক। হ্যাঁ, তাহলে এই যে গফর গুণনীয়ক তোমরা বলছিলে না, গুণনীয়ক। তো গরিষ্ঠ মানে কি? বড়। তাহলে এ বড়, এটা বড়টা কোনটি? ৬, তাই তো? দেখো এর মধ্যে সব থেকে বড় কোনটি? ৬। তাহলে ৬টা হচ্ছে কি? গুণনীয়ক, সরি ৬টা হচ্ছে গসাগু। তাহলে এদের মধ্যে ৬ হলো। তাহলে গসাগু আমরা কি শিখলাম? গুণনীয়কের সব থেকে বড় যে সংখ্যাটি হবে সেইটি হচ্ছে গসাগু। তোমাদের ঘরে
ছয় আর নয়ে এ দুটো গসাগু করে নিয়ে আসবে, না পারলে তো আমি আছি, তাই না? আজকে এই পর্যন্ত। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। আমাদের সঙ্গে সুমন স্যারও যুক্ত হয়েছেন। হ্যাঁ, অবশ্যই সুমন স্যার পরে এসেছেন, ক্লাস দেখেননি। তো ম্যাম, আপনি আপনার মন্তব্য জানান এই ক্লাসের ব্যাপারে। প্রথমত যিনি আপনাকে পড়ালেন দেখা ওনাকে যাচ্ছে না। অনেক স্যার বলুন। হ্যাঁ, হ্যাঁ, বলছি হ্যাঁ। প্রথমে তো যিনি পড়ালেন তাকে অনেক অভিনন্দন জানাচ্ছি এবং খুব ভালো পড়িয়েছে। আহ দেখো, যারা তোমাদের সামনে থাকবে সেই সময় দুটো জিনিস আমি খেয়াল রাখার কথা বলবো। সেটা হচ্ছে প্রথমত যে যখন তুমি ওদের সামনে ইন্টারভিউটা দেবে বা অ্যাপটিটিউড টেস্ট বা যেটা পড়াবে, ক্লাস ডেমনস্ট্রেশন দেবে, তোমাকে কিন্তু ওই সময় তোমার পার্সোনালিটিটা পুরোপুরি এমন রাখতে হবে যেন তুমি বাচ্চাদের সামনে পড়াচ্ছ। আর কিছু কিছু জায়গাটাতে আমার মনে হয়েছে যেখানে বেশি সংখ্যক বন্ধু, কোনটা বেশি কোনটা কম, সেক্ষেত্রে ছাত্রদেরকে যেমন আমরা ডেকে নিয়ে ভাগটা করি বা গুণটা দেখাই, বেশি কমটা চেনাই, সেই বিষয়টার প্রতি একটু নজর রাখলে ভালো হয়। কারণ আমরা প্রাথমিক স্কুলের শিক্ষক শিক্ষিকা হতে যাচ্ছি, সেক্ষেত্রে বাচ্চাদের ক্ষেত্রে ক্লাসে মনোযোগী করে তোলার জন্য তাদের ইনভলভমেন্টটা আমাদের বেশি করে দেখানোটা দরকার। তো সেই জন্য তাদেরকে যত এই বিষয়টাতে ইনভলভ করবে, তত তারাও এই ক্লাসটার মধ্যে ঢুকে থাকবে, একটা কথা সেটা। আর দ্বিতীয় কথা, যতটা সহজ ভাবে ওরা আশেপাশে যা দেখতে পাচ্ছে সেই সমস্ত জিনিসগুলো দিয়ে বোঝানোর চেষ্টা করবে, তাহলে আরো ভালো তাদের কাছে পৌঁছতে পারবে। কারণ আমার মনে হয় সব থেকে কঠিন কাজ হচ্ছে বাচ্চাদেরকে অঙ্কটা বোঝানো। তুমি যেহেতু অঙ্ক পড়ালে, বাকি তুমি খুব ভালো অ্যাপ্রোচ করেছো। তোমার বলার যে ধরন, সেটা আমার খুবই ভালো লেগেছে। কারণ বাচ্চারা এইরকম একটা আন্তরিক বলাটাই পছন্দ করে। কারণ আমরা উঁচু ক্লাস হয়ে গেলে হয়তো লেকচার মেথড দিতে পারি বা বোঝাতে পারি, কিন্তু বাচ্চারা যেন তোমাকে সহজ গ্রহণ করে নিতে পারে, সেই বিষয়টা আমার তোমার মতো খুব ভালো লেগেছে। অনেক শুভেচ্ছা রইলো এবং আগামী দিনে তোমরা অনেক ভালো কাজ করবে, এই কনফিডেন্সের সঙ্গে গিয়ে ইন্টারভিউটা দেবে। বেস্ট অফ লাক। ম্যাম, ওই যে আমি একটু ভুলে গেছিলাম, ওই এইচসিএফ অর্থাৎ গসাগুটার যে ইংলিশটা বলে দিলে, টার্মটা বলে দিলে একটু ভালো হতো না ম্যাডাম? হাইয়েস্ট কমন আহ ফ্যাক্টর। হ্যাঁ, ইংলিশটা একটু বলে দিলে ভালো হতো মনে হয়। বলে দিলে ভালো হতো নাকি? হ্যাঁ, বলতেই পারো, লিখে দিতে পারো তুমি সেক্ষেত্রে। হ্যাঁ। হ্যাঁ, বোর্ডটাকে ইউজ করতে হবে টিএলএম হিসাবে, ঠিক। আচ্ছা, পরবর্তীতে আমরা ডেকে নিচ্ছি মন্দিরা মালিক। মন্দিরা মালিক। হ্যাঁ, শোনা যাচ্ছে না, মাইক বন্ধ আছে। হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, পাচ্ছি। হ্যাঁ স্যার, আমার নাম মন্দিরা মালিক। আমি হুগলি জেলার পুরসুরা থানার অন্তর্গত সাঁওতা গ্রাম থেকে আসছি। আচ্ছা, আচ্ছা, সবাইকে বলছি ক্যামেরাটা কিন্তু বোর্ডের কাছাকাছি সবাই অগ্রিম রেডি করে রাখো, কারণ সময়টা পার হচ্ছে তো। স্যার, শুরু করছি। পাখি দেখি পাঠশালাতে কোকিল গুরু শেখায় গান, বাংলা ভালোই গান শিখেছি, শুনলে পরে চোরাই প্রাণ। সুপ্রভাত আমার ছোট্ট ছোট্ট বন্ধুরা, সবাই কেমন আছো? ভালো আছো? আমি আমি ভীষণ ভালো আছি। আচ্ছা বলো তো, তোমরা কোন শ্রেণীতে পড়ছো? বলো। প্রথম। হ্যাঁ, ঠিক বলেছো। দুষ্টুমি করো না, সবাই চুপচাপ বসো। কি হলো, কথা বলছো কেন তো? গান করছিলাম, গানটা তোমাদের খুব ভালো লেগেছে? আচ্ছা বলো তো, আমি কি নিয়ে গান করছিলাম? বলো বলো। পাখি নিয়ে, তাই না? হ্যাঁ, ঠিক বলেছো। আচ্ছা বলো তো, আমি কি কি পাখির কথা বললাম?
বলো কোকিল আর ময়না। বা তোমরা তো খুব ভালো শুনেছো। আচ্ছা বলো তো, এই দুটো পাখি কোন পাখিটা ভালো গান গাইতে পারে? কোকিল। হ্যাঁ ঠিক বলেছো। আর কোন পাখিটা ভালো কথা বলতে পারে বলো? ময়না। হ্যাঁ ঠিক বলেছো তোমরা। আজকে আমরা এই ময়না পাখিকে একটা সুন্দর কবিতা জানবো। কি জানবো আজকে? কবিতা, হ্যাঁ একদম। আজকের আমাদের পাঠ আমাদের ময়না। কি? আমাদের ময়না। ময়না। আমাদের ময়না এই কবিতাটা একজন লিখেছিলেন, তাকে বলা হয় কবি। সে কবির নাম হচ্ছে কার্তিক ঘোষ। ঠিক আছে, আমি কবিতাটা বলবো, তোমরা আমার সাথে বলবে, ঠিক আছে? প্রথমে শুনে না? হ্যাঁ ঠিক আছে। আমাদের ময়না, কার্তিক ঘোষ। আমাদের ময়না কয় না, যদি বলি বলো আম, বলে সে যে বলরাম। বলি যত রাধা রাধা, সে বললেই আয় না, বলে দেয় কয় না। তাহলে বলো তো, তোমাদের বাড়িতে ছোট ছোট বাচ্চা আছে? আচ্ছা, কার কার বাড়িতে আছে? তোমাদের বাড়িতে? সৌরভ তোমার বাড়িতে? আচ্ছা বলো তো, বাচ্চারা কিরকম করে কথা বলে? কিরকম করে? তোতলা তোতলা করে, তাই না? আধো আধো করে কথা বলে, তাই তো? হ্যাঁ ঠিক বলেছো। পরিষ্কার করে কথা বলতে পারে না। সেই রকম পরিষ্কার করে কথা বলতে পারে না, তাই না? হ্যাঁ ঠিক বলেছো। এরা কথা বলতে পারে, আরো তো অনেক পাখি দেখতে পাই। হ্যাঁ ঠিক ঠিক। সেরকম কয়েকটা পাখির নাম বলতে পারি? বলো। টিয়া কাদের বাড়িতে আছে? ও বাবা, অনিন্দিতাদের বাড়িতে আছে। ঠিক আছে, তাহলে এই যে কবিতাটা আমরা পড়লাম, কার সম্পর্কে? কোন পাখিটা? ময়না পাখি। হ্যাঁ ময়না পাখি কেমন করে কথা বলছে? পরিষ্কার করে কথা বলছে না, তাই না? যখন ওকে কিছু বলতে বলা হচ্ছে, বলতে বলছে যে বলো আম, তখন সে কি বলছে? বলরাম। পরিষ্কার কথা বলছে, তাই না? হ্যাঁ। তাকে রাধা রাধা, সে কি বলছে? বলছে আধা আধা, তাই না? হ্যাঁ ঠিক বলেছো। তোমরা খুব ভালো শুনেছো, খুব ভালো। আর যখন তাকে আয়না বলতে বলছে, তখন কি বলছে? গয়না বলছে, তাই না? হ্যাঁ ঠিক আছে। দেখো তো, আমি বোর্ডে, সবাই ভালো করে তাকাও, বোর্ডে কি আঁকছি দেখো তো। এটা কি? কিসের ছবি বলো? এটা পাখির ছবি, তাই না? হ্যাঁ দেখো তো, ময়না পাখির মতো লাগছে কিনা? লাগছে? হ্যাঁ এটা হচ্ছে ময়না পাখি। কি বলে, আজকে আমরা কি শিখলাম বলো তো? ময়না নিয়ে কবিতা শিখলাম, তাই না? হ্যাঁ, এই এই কবিতাতে আমরা ময়না পাখি কিভাবে কথা বলছে সেই সম্পর্কে শিখলাম। ময়না পাখি আধো আধো করে কথা বলছে, তাকে আম বলতে বলছে, সে বলছে বলরাম, তাই না? আর যখন তাকে রাধা রাধা বলছে, তখন সে কি বলছে? আধা আধা, তাই না? হ্যাঁ ঠিক ঠিক, একদম ঠিক, ভালোই শুনেছো তোমরা। তাহলে তোমরা কবিতাটা ভালো করে বাড়িতে পড়বে, ঠিক আছে? আজকে এই পর্যন্ত থাক। পরের দিন আমরা আরো নতুন নতুন কবিতা শিখব, ঠিক আছে? ঠিক আছে, সবাই এখন চুপ করে বসো। এরপরে অন্য স্যার আসবে, তিনি তোমাদের অন্য ক্লাস নেবেন, ঠিক আছে? ঠিক আছে, টাটা। আচ্ছা, খুব সুন্দর। শ্রেণী যে বানানটা লেখা ছিল, সম্ভবত বানানটা ভুল ছিল বোর্ডে। শ্রেণী বানান কি লিখেছিলে বলবে? কায়দেশ্বর রাফল একা, মূর্ধন্যায় দীর্ঘই। হ্যাঁ, দীর্ঘই হবে না, ওটা রস্বই হবে। হ্যাঁ, চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ ওইটা একটু দেখে নিতে হবে। আর পড়ানোর পদ্ধতি খুব ভালোই লাগলো। তবে এই ক্ষেত্রে হুম যদি কবিতা ছোট হয় এবং সময় পাওয়া যায়, যে ইন্টারভিউ হুম। যখন দিতে যাচ্ছ, শেষের সময় আরেকবার রিপিট করে দিবে। তাহলে আজকে আমরা কবিতাটা আরেকবার বলে নাও আমার সঙ্গে সঙ্গে, দিয়ে এন্ড করবে। তাহলে কি হচ্ছে, একবার ঠিক বলেছি আছে। আরেকবার বলে আমি বেরিয়ে গেলাম। তাহলে ব্যাপারটা বাচ্চাদের মধ্যেও থাকবে। হ্যাঁ, আর বাকি কোয়েশ্চেনিং এর ব্যাপারগুলো ভালো লেগেছে। এবার ম্যাম বলুন কিছু। অসাধারণ লেগেছে। ওর সব থেকে ভালো লেগেছে ওর বলার ধরন, এবং ক্লাস যেটা শুরু করলো গান গিয়ে, সেটা ভীষণই ইমপ্রেসিভ লেগেছে। আহ
আর বাকি আমার সবই ভালো লেগেছে। ওর মধ্যে এখন খুঁত বার করতে হলে জোর করেই বার করে বলতে হবে, সেজন্য না, ও এক্সেলেন্ট পড়িয়েছে। আমার জাস্ট একটা জিনিস মনে হচ্ছে যে আমরা না মাথায় ধরে নিই যে আমি দুটো লাইনই পড়াবো, একটা লাইন পড়াবো, তখন না কয়েকটা কোয়েশ্চেন আমরা বারবার রিপিট করছি, বোঝানোতেও রিপিট করছি, প্রশ্নতেও রিপিট করছি, পরবর্তী বলার সময় রিপিট করছি। একটু যদি তুমি লাইনটা দুটো করে নাও, যদি তোমার কাছে সময় আছে, সেখানে বলাটা যদি বেশি হয় খুব ভালো হয়, আর মাঝখান থেকে যদি এক দুটো বানান ওদেরকে জিজ্ঞেস করে লেখাতে, আমার মনে হয় কি ভ্যারাইটিটা আসবে সেক্ষেত্রে। কারণ তুমি কোনো বানান, উচ্চারণ এই জিনিসগুলো নিয়ে ওদেরকে প্রশ্ন করোনি, আওয়াজ কেমন, দেখতে কেমন, এইটুকুনের মধ্যে থেকেছো। যদি একটুখানি বানান বলো, জিজ্ঞেস করো, বা একটা এক্সাম্পল দাও যে ময়না পাখির সাথে আর কি কি পাখির নাম তোমরা জানো, যা এরকম যদি কিছু একটা উদাহরণ আনো, তাহলে একটু ভ্যারাইটি আসে। শুধু তার স্বর বা তার গান কিরকম হয়েছে সেটা থেকে আর একটু ভ্যারাইটি আসবে। তুমি এক্সিলেন্ট পড়িয়েছো, ভীষণ ইমপ্রেসিভ। আমি ওখানে বসে থাকলে আমাকে 10-এ 10ই দিতাম। ধন্যবাদ ম্যাম। সুমন স্যার। না, আমারও খুব ভালো লাগলো, মানে সত্যি পড়ানোর স্টাইলটা খুব ইউনিক। মানে প্রথমে শুরুতে আপনি একটা গানের মাধ্যমে ঢুকলেন, সেটা ভালো লাগলো। আমার পড়ানোর স্টাইলটা সত্যি অন্যরকম, ভালো লেগেছে আমার। আমি ঠিক যে আমার যে যে মানে পড়াচ্ছি যখন, যেন সেখানে আমার দক্ষতা যেটুকু আমি জানি, যেমন হুম, গানটা একটু আবৃত্তি এবং ছবি আঁকা, এই তিনটে যেন আমি দেখাতে পারি স্যারের সামনে, সেই একদম 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 এক্সেলেন্ট। ভালো। হুম। এক্সেলেন্ট। পরে আমরা ডেকে নিচ্ছি শিলা খাতুন। হ্যাঁ স্যার, শুনতে পাওয়া যাচ্ছে? হ্যাঁ, পাচ্ছি। আমি শিলা খাতুন, আমি মুর্শিদাবাদ জেলার বড়াল থানার অন্তর্গত ফরজুনা গ্রাম থেকে এসেছি। তা শুরু করছি। আচ্ছা, বেশ। হ্যাঁ। তা বাচ্চারা সবাই চলে এসেছো তোমরা? তোমরা সবাই ভালো আছো তো? হ্যাঁ, বাহ, আমিও খুব ভালো আছি। আচ্ছা বলো তো, তোমরা কোন শ্রেণীতে পড়ো? হ্যাঁ, তোমরা প্রথম শ্রেণীতে পড়ো। আচ্ছা, আজকের তারিখটা বলতে পারবে? জানো না? আমি বলে দিচ্ছি। আজকে হলো 26শে অক্টোবর 2025। আচ্ছা, আগের দিন আমরা কি জেনেছিলাম? আগের দিন আমরা সংখ্যা চিনেছিলাম, তাই তো? তা সংখ্যা বলো তো। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, এরকম আরো। আচ্ছা, আজকে আমি তোমাদের একটা গল্প শোনাবো, শুনবে তো? গল্প শুনতে ভালোবাসো তো সবাই? হ্যাঁ, গল্পের নাম হলো লিজার ঝুড়িতে কতগুলো আম। আচ্ছা, শোনো। একদিন লিজা একটা বাগানে গেল। বাগানে অনেক আম গাছ, সে আম গাছে অনেক পাকা পাকা আম। সে কি করলো, সেখান থেকে দুটো আম পারলো, পেরে তার ঝুড়িতে রাখলো। তাহলে লিজা তার ঝুড়িতে কতগুলো আম রাখলো? দুটো, ঠিক বলেছো। লিজা তার ঝুড়িতে দুটো আম রাখলো। এরপর বাগানে তার দাদু এলো, সে লিজাকে আরো একটা আম দিল, সেটাও সে ঝুড়িতেই রাখলো। তাহলে লিজার ঝুড়িতে আম এখন বাড়লো না কমলো? হ্যাঁ, বেড়ে গেল। তাহলে এই আমকে আমরা ইংরেজিতে কি বলি জানো? হ্যাঁ, আমকে আমরা ইংরেজিতে বলি ম্যাঙ্গো। তাহলে এবার দেখো, আগে ছিল কতগুলো? আগে লিজার ঝুড়িতে ছিল দুটো আম, আর এখন হলো একটা। তাহলে কটা আম হলো? তিনটে, ঠিক বলেছো। তাহলে আম হলো তিনটে। আচ্ছা, তোমরা দেখছো এই যে আমি একটা চিহ্ন এঁকেছি এখানটা, একটা সোয়ানো লাইন, তার উপর একটা লম্বা লাইন। হ্যাঁ, এটা হলো যোগ চিহ্ন। আচ্ছা, এবার তোমাদের আমি আর একটা জিনিস দেখাই। বলো তো আমি কি আঁকছি? হ্যাঁ, এটা একটা গাছ। সে গাছের ডালে আগে থেকেই তিনটে পাখি বসেছিল। তারপর আরো দুটো পাখি উড়ে এসে বসলো। তাহলে আগে কতগুলো পাখি ছিল? হ্যাঁ, তিনটে পাখি ছিল। আর পরে এসে বসলো কতগুলো? দুটো পাখি বসলো। তাহলে এখন কটা পাখি হলো? আমার সঙ্গে বলো। 1, 2, 3, 4, 5। হ্যাঁ, এখন হলো 5টা পাখি।
আচ্ছা ধরো তুমি তোমার বন্ধুর বাড়িতে বেড়াতে গেছো, সেখানে তোমার বন্ধুর মা তোমাকে দুটো মিষ্টি দিল একটা থালায়, আর তোমার বন্ধুকেও দুটো মিষ্টি দিল একটা থালায়। আচ্ছা এগুলো যদি একসাথে করো তাহলে কতগুলো হবে বলো তো? হ্যাঁ তুমি বলো। ঠিক বলেছো, একটা দুটো তিনটে চারটে। তাহলে এখন থালায় মিষ্টি হবে চারটে, 2+2 = 4। আচ্ছা তাহলে আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে যখন 2 বা তার বেশি সংখ্যা একসাথে করি তখন কি হয়? তখন হয় সংখ্যাগুলো বেড়ে যায় আর তখন হয় যোগ। তাহলে আমরা আজকে কি জানলাম? আজকে আমরা জানলাম যে যখন 2 বা তার বেশি সংখ্যা একসাথে করি তখন হয় যোগ। তাহলে আজকে আমরা যোগের ধারণা পেলাম, তাই তো? আচ্ছা এবার এই যে যোগ, ইংরেজিতে যোগ, এটাকে কি বলে জানো? ইংরেজিতে যোগটাকে বলা হয় অ্যাডিশন। ইংরেজিতে যোগ করাকে বলা হয় অ্যাডিশন। এবার আমি বোর্ডে অঙ্ক দিচ্ছি, দেখো 3+4। কে করবে এটা? আচ্ছা বিজু বলো তো এটা কত হবে? হ্যাঁ ঠিক বলেছো, এটা হবে 7। আচ্ছা এবার সুমি বলো তো এটা কত হবে? হ্যাঁ বলো। হ্যাঁ বাহ, তোমরা তো দেখছি সবাই যোগ শিখে গেছো। আচ্ছা এবার বলবে নেহা। হ্যাঁ 6, এটা হলো 6। তাহলে আজকে তোমরা যোগ শিখলে, তাই তো? তাহলে যোগ সম্পর্কে আমরা জানলাম আজকে যখন 2 বা তার বেশি সংখ্যা একসঙ্গে করি তখন হয় যোগ। তাহলে এবার আমরা বাড়িতে করব কতগুলো কাজ, ঠিক আছে? এগুলো আমরা বাড়ি থেকে করে আনবো, তাই তো? হ্যাঁ এগুলো আমরা বাড়ি থেকে করব, পরের দিন করে নিয়ে আসবে। তাহলে আজকে আমরা যোগ সম্পর্কে জানলাম, পরের দিন আমরা অন্য একটা কিছু জানবো, ঠিক আছে? চুপ করে বসো। আচ্ছা, বাহ, খুব সুন্দর হয়েছে শিলা পড়ানো, এবং আমার খুব ভালো লেগেছে যোগ করানোর সিস্টেমটা। এই যে প্রথমে ছবি এঁকে এঁকে যে ব্যাপারটা বোঝালে, ঝুড়ির মধ্যে আম রাখার ব্যাপারটা খুব ভালো। শেষের দিকে কোথাও এসে একটু গন্ডগোল মনে ফিল হলো আমার, যে এই যে 2+4 একটা যোগ দিলে বা 3+4 7 উত্তর হলো, এই উত্তর হওয়ার সময় পুরোপুরি ডিপেন্ডেন্সি স্টুডেন্টের উপর, শিক্ষার্থীদের উপরে হয়ে গেছে। এক্ষেত্রে ওই 7 উত্তরটা নেওয়ার পাশাপাশি তোমাকে কিন্তু কিছু টিএলএম ব্যবহার করতে হতো। টিএলএম বলতে আমাদের হাতের আঙুল ব্যবহার করতে পারি, পেন ব্যবহার করতে পারি, বোর্ডে আমরা দাগ এঁকে এঁকে দেখাতে পারি যে এই 3টে দাগ, আর দেখো আরো 4টে, তাহলে টোটাল কত হলো? 7টা। মানে এইভাবে ওরা উত্তর দিচ্ছে, ওই উত্তরটা এবার একটা ক্লাসে সকল শিক্ষার্থী একজন 7 উত্তর দিয়ে দিল, তার মানে সকল শিক্ষার্থী 7 দিয়ে দিল, ব্যাপারটা কিন্তু তেমন না। যে 7 দিল তারটা গ্রহণ করলে এবং তার সঙ্গে সঙ্গে 7 কেন হলো সেটাকেও বলে দেওয়ার চেষ্টা করবে। আমার মনে হলো এই জায়গাটা একটু বলা দরকার ছিল। মৌ ম্যাম। হ্যাঁ শিলা, খুব ভালো পড়িয়েছো। আমি অনেকটা বাদশার সাথে সহমত যে শেষে যে শুধু সংখ্যা দিয়ে যোগটা দেওয়া হলো সেটা খুব ডিফিকাল্ট, কারণ সংখ্যা ব্যাপারটা না, প্রথম যোগ শিখবে তো, তো সংখ্যা ব্যাপারটা ওদের কাছে কিন্তু ভারী। তো সহজ কি, ওরা চোখের সামনে যেটা দেখবে, তুমি যেটা বললো যে যেকোনো টিএলএম আঙুল সেরকম না হলে কাগজের বোর্ডে দাগ কেটে দিতে পারি। হ্যাঁ অবশ্যই দাগ কেটে দিতে পারো, তুমি ফুল এঁকে দিতে পারো, ছোট ছোট ফুল আঁকি না, 4টে ফুল এদিকে 4টে ফুল এদিকে, 3টে পাতা এদিকে 4টে পাতা ওইদিকে, যোগ চিহ্নটা মাঝখানে দিলে এদিকে 3টে পাতা রাখলে ওইদিকে 3টে পাতা রাখলে, এবার বলো যে তুমি কটা পাতা থাকলো। এইভাবেও তুমি ওদেরকে বোঝাতে পারো। সংখ্যা অবশ্যই একটা রাখবে, কিন্তু তার সাথে সাথে যদি এইভাবে বোঝাও দেখবে তুমি যখন সত্যিই শিক্ষিকা হয়ে যাবে, ক্লাসে গেলে নিজেই বুঝতে পারবে যে ওরা কোনটা বেশি গ্রহণ করছে। তো এই সহজ উপায়টা ওরা অনেক বেশি তাড়াতাড়ি গ্রহণ করবে। হ্যাঁ, স্টার্টিং কিন্তু খুব সুন্দর ছিল। শুরু এই ঝুড়ি টুড়ি হ্যাঁ এইসব ব্যাপারগুলো অঙ্ক তিনটা দারুণ খুব ছিল। সুন্দর ছিল, খুব হ্যাঁ, ভালো ছিল। সুমন স্যার। হ্যাঁ হ্যাঁ, যেটা বললাম যে শিলা ম্যাডামের পড়ানোর স্টাইলটা ভালো, কিন্তু এই একটু আপনাকে আর একটু ইউজ করতে হবে। মানে আপনি একটা জিনিস, যেমন আপনাকে যে বাচ্চাটা বলে আঙ্গুলের কাজ, যেমন ধরুন আপনি প্রথমে স্টার্টিং এ একটা বোঝালেন যে দেখো কটা আঙ্গুল আছে? দুটো। কটা আঙ্গুল আছে? তিনটে। দেখো দুটো মিলে কটা হয়? কাউন্ট করো সবাই।
1 2 3 4 5, ঠিক আছে? এইভাবে একটা সিস্টেমেটিক পড়াতে হবে। তারপর আপনি ফুল এঁকে বা পাখি এঁকে বা আম এঁকে তখন এটা আপনি বোর্ড ওয়ার্ক করতে পারেন, ঠিক আছে? শুরুতে আপনি এইভাবে স্টার্টিং করুন। আর লাস্টের দিকে আপনি যখন রেখাটা দিচ্ছেন, কোনো রেখা যখন দেবেন তার আগে বলে দেবেন যে সবাই খাতাটা খোলো, ঠিক আছে? কেননা অ্যাজ এ স্টুডেন্ট আপনি লিখে দিয়ে হবে না, আপনাকে বলতে হবে যে সবাই খাতাটা খোলো আর এই কাজগুলো তোমরা পরের দিনকে করে নিয়ে আসবে, ঠিক আছে? এই জিনিসটা একটু মাথায় আচ্ছা, রাখবে। আদারওয়াইজ এমনি বলছি ম্যাম, আমি বলছি স্যার, এই যে প্রতিটি সাবজেক্টে আমি কর্মপত্র দিতে পারি বাড়ির কাজ হিসাবে? হুম দেওয়া যায়, এন্ডে দেওয়া হুম যায় শেষে। হুম হুম। এমনি ওভারঅল কিন্তু খুব ভালোই হুম। হয়েছে। মানে অ্যাকচুয়ালি হ্যাঁ, আমরা ওভারঅল কিন্তু ঠিক ভুলটা আছে। ধরছি এই জন্যই যাতে করে সেই জায়গাগুলো ঠিক করা হ্যাঁ যায়, স্যার। আপনি আরো বেটার হতে পারেন। ঠিকই আরো বেটার করছেন করার জন্য। এগুলো, আর এগুলো কোনো জানা কিছু না। দরকার। হুম। ঠিক আছে, নেক্সট আমরা ধন্যবাদ ডেকে স্যার। নিচ্ছি অনিমেষ। এক মিনিট। এই যে 1 মিনিট, এইগুলো ঠিক না। আমি বলছি, আবার সবাইকে বলছি, সকলে রেডি হয়ে থাকো। যে যেভাবে হাত তুলে আছো সেইভাবে পরপর নেওয়া হবে। সময় যাচ্ছে। কি দেখা যাচ্ছে তো আমার ক্যামেরাটা? হ্যাঁ, দেখা যাচ্ছে। গুড মর্নিং স্টুডেন্ট, তোমরা সবাই ভালো আছো? হ্যাঁ, আমিও ভালো আছি। আচ্ছা, তোমার কোন শ্রেণীতে উঠেছে এখন বলো তো? দ্বিতীয় শ্রেণীতে? আচ্ছা, যে কত তারিখ? আজকে 26শে অক্টোবর। সবসময় মনে রাখবে। হ্যাঁ, আচ্ছা। আচ্ছা, মিঠুন আর পলাশ আলাদা বসেছো কেন? ঝগড়া করেছো কেন? তোমার পেন্সিল নিয়ে নিয়েছে? তাই এই মিঠুন পলাশ পেন্সিল দিয়ে দাও। হ্যাঁ, আচ্ছা, আগের দিন তোমরা কি পড়েছো? বিভিন্ন বর্ণ, বিভিন্ন বর্ণ কিভাবে হয়, বর্ণ বিশ্লেষণ করিয়েছি, তাই তো? হ্যাঁ, আচ্ছা। আগের দিন ছটের এক কবিতা শিখেছো তো? একটা গল্প ছিল না, আজ মঙ্গলবার, তারপরের লাইনটা কি? হ্যাঁ, আর পাড়ার জঙ্গল সাফ করবার দিন। হ্যাঁ, ঠিক বলেছো। আচ্ছা, তোমরা বলো তো, এই যে মিঠুন আর পলাশ ঝগড়া করে আলাদাভাবে বসলো, এটা কি দেখতে ভালো লাগছে? লাগছে না তো? হ্যাঁ, কিন্তু যদি এই আলাদা হয়ে বসতো, ওই বর্ণরা যদি আলাদা হয়ে বসতো তাহলে কেমন দেখতে হতো জানো না? আমিও জানি না, চলো দেখে নেওয়া যাক কেমন দেখতে হয়। আচ্ছা, এই যে বললাম, এই মঙ্গলবার পাড়ার জঙ্গল সাফ করবার দিন। মঙ্গলবার দেখো তো, মঙ্গলবার কি জঙ্গল, তাই তো? আচ্ছা, ও বইতে এরকম লেখা নেই? কেমন লেখা আছে? এইরকম, এরকম লেখা আছে? হ্যাঁ, ঠিকই বলছো, এইরকম লেখা আছে। আর জঙ্গল কেমন লেখা আছে? জঙ্গল কেমন লেখা আছে দেখো তো? হ্যাঁ, যদি এরকম থাকতো, মগল, মগল, এরকম ভালো লাগতো? লাগতো না, কিন্তু এইরকম যদি লেখা থাকে, এই মঙ্গল, এই জঙ্গল, এইগুলো দেখতে ভালো লাগছে, শুনতেও ভালো লাগছে, ঠিক তো? হ্যাঁ, তাহলে এদেরকে কি বলে জানো? এদেরকে বলে যুক্ত বর্ণ। যুক্ত বর্ণ। আচ্ছা, এই যুক্ত বর্ণ যুক্ত কয়টায় আছে? হ্যাঁ, আচ্ছা, যদি এরকম লেখা হতো, যু ক ত, যুকত, এরকম লেখা হলে কি ভালো লাগতো? ভালো লাগতো না তো? হ্যাঁ, তাহলে কিরকম? যুক্ত, এরকম লেখা থাকলে ভালো লাগতো। তুমি বলো তো, এইরকম এটা কয়টায় কি আর কত রকম আছে বলো তো? হ্যাঁ, মিঠুন বলো। হ্যাঁ, রক্ত, ঠিকই বলেছো, রক্ত। আর কি বলো তো? পলাশ বলো, তোমরা ঝগড়া করছিলে, পলাশ বলো, তুমি অন্য কিছু বলো। গল্প, ঠিক বলেছো।
গল্প, গল্প, তাই তো? যদি গল্প এরকম লেখা থাকতো, যদি এরকম লেখা থাকতো ভালো লাগতো কি? লাগতো না তো? হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, আমি তোমাদের পড়াতে পড়াতে আর কি বলি বলো তো? আজ আর পড়া নয়, আজও গল্প, অল্প স্বল্প। এর মধ্যে কতগুলো যুক্ত বর্ণ আছে বলো তো? হ্যাঁ করো। হ্যাঁ, অল্প, ঠিক বলেছো, অল্প, অল্প আর স্বল্প, ঠিক। ভেরি গুড, তোমরা খুব ভালো বলেছো। ঠিক আছে, তোমরা তাহলে এই যুক্ত বর্ণগুলো শিখে নেবে ভালো করে। পরের নতুন জিনিস শিখবো আমরা, ঠিক আছে? হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে। বোর্ডটা অনেকটা দূরে হয়ে গেছিল, যার কারণে বোর্ডের লেখাগুলো ঠিকঠাক করে বুঝতে পারিনি প্রথমত। কিন্তু শুনেছি যতটুকু, তাতে খুব ভালো হয়েছে। এখন এখন সম্ভব হবে কি? বোর্ড মুছে দেওয়া হয়েছে কি? না স্যার। বোর্ড য বোর্ড যদি না মোছা হয় একটু কাছে নিয়ে যাও। ওকে। ক্লাস, ডেট, বিষয়, আজকের পাঠ। ঠিক আছে। যুক্ত বর্ণ। হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ। সুমন স্যার, ম্যাম বলুন। না, হ্যাঁ, অনিমেষের পড়ানোর স্টাইলটা খুব ভালো লাগলো আমার। স্পেশালি একটা জিনিস আমি ক্রেডিট দেবো, যে অনিমেষ প্রথমে যখন স্টার্টিং করলো, দুটো ছেলের উদাহরণ দিয়ে ওটাকে সাবজেক্টের সাথে মিশিয়ে দেওয়া। ঠিক আছে, যে দুটো বর্ণ কি যদি পাশাপাশি এবার থাকে, শুনতে ভালো লাগে, ভালো লাগবে না। এই জিনিসটা আপনি খুব ভালো ট্রাই করেছেন, এই জিনিসটা ভালো। বাদ বাকি আপনার পড়ানোর স্টাইলটা খুব একটা আমার খারাপ লাগেনি, ভালো লেগেছে। ইয়ে বলি, মোবাইলটা বলুন। আমার তোমার পড়ানোর স্টাইল খুব ভালো লেগেছে, সহজ স্বাভাবিক মনে হয়েছে, যেটাই সব থেকে বেশি ইম্পর্টেন্ট প্রাথমিকের ক্ষেত্রে। একটু মনে হয়েছে যে যুক্ত বর্ণ বা কেন এসেছে, কেন যুক্ত বর্ণটা কি জিনিস, হঠাৎ করে আমি কেন যুক্ত বর্ণ আনলাম, শুধু এটা তো নয় এই যে দেখতে খারাপ লাগাটা একটা পয়েন্ট বাচ্চাদের বোঝানোর জন্য, কিন্তু একটু ক্লিয়ারিটি দরকার ছিল। মানে যেমন ধরো, মানে দুটি বা তার বেশি ব্যঞ্জন বর্ণ যখন স্বরবর্ণের সাহায্য ছাড়াই উচ্চারিত হয়, ঠিক আছে? তো এই মানে ব্যাপারটা হচ্ছে প্রথম ক্লিয়ার কনসেপ্ট, যে যুক্ত বর্ণ কেন আসছে, ভাষার উচ্চারণ সহজ করার জন্য প্রথমত, এবং তারপরে তোমার যেটা দেখার জন্য, এবং তুমি যদি ব্যাকরণ পড়াচ্ছ তাহলে তোমার কাছে অন্তত কনসেপ্ট ক্লিয়ার থাকা উচিত। না হলে এই প্রশ্নটা আমি তোমাকে করতে পারি যে স্যার আপনি বললেন যে যুক্ত বর্ণ শুধু দেখার ভালোর জন্য হয়, এটার কি আরো কোনো ব্যাকরণের ব্যাখ্যা আছে? সেই জায়গাটা তুমি নিশ্চয়ই ক্লিয়ার আছো, এবং সেটা ক্লিয়ার করেই যাও, এইটুকুনটা আমি বলবো। হ্যাঁ, যুক্ত বর্ণের ব্যাপার যখন আসছে, এখানে ব্যঞ্জন বর্ণ, স্বরবর্ণ এই ব্যাপারগুলো আসছে। তো এখানে ক্লাস শুরু করার আগে কিন্তু উল্লেখ করতে হবে যে তোমরা ব্যঞ্জন বর্ণ সম্পর্কে অলরেডি জানো, এর আগে জেনেছো, স্বরবর্ণও জানো। এটা কিন্তু উল্লেখ করে তারপর যুক্ত বর্ণতে আসতে হবে। আর প্রথমে ওই এক্স্যাক্টলি, মানে যুক্ত বর্ণতে প্রথমে তুমি শব্দতে চলে যাচ্ছ। আমার মনে হয় যে কয়ে তয়ে কিভাবে হলো, আহ, মানে এই যে যুক্তাক্ষর যেগুলো আছে, সেই যুক্তাক্ষর গুলোকে প্রথমে আমার মনে হয় সেগুলোকে দিয়ে যাওয়া বেশি ভালো হবে। ঠিক আছে? শব্দের ওই যে আগে যখন যুক্ত। হুম। হ্যাঁ, বলুন সেটাই বলুন। ব্যাপার, ওই যে দুটো ব্যঞ্জন বর্ণ যে স্বরবর্ণদের ছাড়া একত্রিত হয়ে উচ্চারিত হচ্ছে এবং একটি নতুন শব্দ তৈরি করছে, এই জায়গাটা একটু ক্লিয়ার করে বলে দেওয়াটা দরকার। এই টপিকটা যদি তুমি পড়াও, বা যেই টপিকটা পড়াও, ব্যাকরণ একটা খুবই ডিফিকাল্ট পার্ট। আমার প্রাথমিক ইন্টারভিউতে আমাকে ব্যাকরণ নিয়ে প্রশ্ন করা হয়েছিল। তখন মহাপ্রাণ বর্ণ, অল্প প্রাণ বর্ণ কিভাবে বোঝাবে, এবং আমাকে বোর্ড দেওয়া হয়নি, আমাকে মুখে মুখে বলে বোঝাতে বলেছে, যে মুখে বুঝে বলো যে কিভাবে বলবে। তো সেই ক্ষেত্রে তখন তালব্য বর্ণ কিভাবে উচ্চারণ করছো, তালুতে লাগছে কিনা, সেইভাবে তোমার কি উচ্চারণ হলো, দন্তবর্ণ এইভাবে। তো ব্যাকরণটা খুব কঠিন, তোমাকে ব্যাকরণ নিয়ে পড়াতে গেলে তোমাকে কিন্তু সামনের জন অ্যাটাক করতে পারে, এইটা ভেবেই কিন্তু প্রস্তুতি রাখবে। তুমি যদি একদম ব্যাকরণ সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকবে, তবেই তুমি ব্যাকরণের সাবজেক্টটা চুজ করবে। কারণ একটার সাথে একটা ব্যাকরণ যুক্ত থাকে, শব্দের সাথে বর্ণ, বাক্য, স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ, ধ্বনি, সমস্ত যুক্ত। তো একটা খুব কঠিন সাবজেক্ট, যদি মনে করে যে যিনি ইন্টারভিউ নিচ্ছেন যে তোমাকে পাজল করতে পারে। আমাকে এটা নিয়েই 10টা প্রশ্ন করে ফেলেছিল। তাহলে টপিক চুজ করার সময় কিন্তু এই খেয়ালটা রাখতে হবে, যদি ইচ্ছে মতো টপিক দেয়। হ্যাঁ,
সেই বিষয় সম্পর্কে আমাদের ফুল কনসেপ্ট রাখতে হবে। ধন্যবাদ ম্যাডামকে। পরে আমরা ডেকে নিচ্ছি চিন্তা বিশ্বাসকে। হ্যাঁ স্যার, নমস্কার স্যার। ম্যাডাম, আমি চিন্তা বিশ্বাস, আমি নদিয়া জেলা থেকে এসেছি। আমি কি শুরু করবো ডেমোটা? হ্যাঁ, শুরু করো। দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে স্যার? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ দেখতে হ্যাঁ। পাচ্ছি, দেখতে পাচ্ছি। কথা একটু কেটে আসছে, দেখতে পাচ্ছি। অসুবিধা নেই। সকলে কেমন আছো? সকলে ভালো আছো? আচ্ছা, আমিও খুব ভালো আছি। তোমরা সকলে দুপুরে মিড ডে মিলটা খেয়েছো? বাহ, সকলে খেয়েছো। আচ্ছা, বসো, সবাই শান্ত হয়ে বসো বসো বসো। আচ্ছা, এর আগের দিনকে আমরা কি জেনেছি পোশাক নিয়ে? হ্যাঁ, আমরা জেনেছি পোশাক দেখে কিভাবে আমরা মানুষকে চিনতে পারি। আচ্ছা, সবার তো ভিন্ন ভিন্ন পোশাক আছে। ডাক্তারদের ভিন্ন পোশাক, পুলিশদের ভিন্ন পোশাক। তোমরাও তো স্কুল ড্রেস পরেছো, তাই না? এবার আমায় তোমরা বলো তো, ডাক্তারদের পোশাককে কি বলে? হ্যাঁ, বলো বলো। কে বলবে? না চেঁচামেচি না, বলো কে বলবে। হ্যাঁ, তুমি বলো। হ্যাঁ, ডাক্তারদের পোশাককে বলা হয় অ্যাপ্রন। আচ্ছা বসো, খুব ভালো হয়েছে, বসো বসো বসো। আচ্ছা, এবার আমায় কে বলবে বলো তো, পুলিশদের পোশাককে কি বলে? হ্যাঁ বলো, তুমি বলো। পুলিশদের পোশাককে খাকি বলে। আচ্ছা, তোমাদেরও তো স্কুল ড্রেস দেওয়া হয়েছিল, তাই না? তাহলে তোমরা স্কুল ড্রেস কেন পরে আসোনি কেন? হ্যাঁ, কি বলছো, পরেছো? তবে সোয়েটারের নিচে। আচ্ছা, আমি খেয়াল করিনি, জানো তো। আচ্ছা, সোয়েটার পরেছো? শীত পড়ছে সেই জন্য। আচ্ছা, এখন তো শীতকাল, হ্যাঁ, শীতকালে আমরা সোয়েটার পরি। আচ্ছা, আমরা কি গরমকালে সোয়েটার পরি? না, গরমকালে তো আমরা সোয়েটার পরি না। আচ্ছা, এই যে দেখছো, তোমরা একটু খেয়াল করেছো যে আমরা প্রত্যেকটা ঋতু পরিবর্তনের সাথে সাথে আমরা আমাদের পোশাকও বদল করি? খেয়াল করলে? হ্যাঁ। তো আমরা আজকে এই বিষয় নিয়েই জানবো। আজকে কি জানবো জানো? আজকের টপিকটা হলো ঋতু বদল, পোশাক বদল। হ্যাঁ, ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে কি করে আমরা কি কি পোশাক পরি তাই সম্পর্কেই জানবো। হ্যাঁ, এখন তো শীতকাল। আচ্ছা, শীতকালে আমরা কি কি পোশাক পরি? কেউ আমাকে বলতে পারবে? আচ্ছা, হ্যাঁ বলো, সকলেই বলো, হাত নামাও, সকলেই বলো। হ্যাঁ, শীতকালে আমরা সোয়েটার পরি, জ্যাকেট পরি, মাথাতে কি পরি? হ্যাঁ, মাথাতে টুপি পরি, হাতে মোজা পরি, গলায় কি জড়াই? গলায় একটা মাফলার জড়াই। হ্যাঁ। আচ্ছা, এগুলো কি দিয়ে তৈরি জানো? শীতের পোশাকগুলো কি দিয়ে তৈরি? উল দিয়ে তৈরি। হ্যাঁ, কে বলেছে? তোমরা কোথা থেকে জানলে? আচ্ছা, তোমার মা বলেছে? বেশ, মা তো ঠিকই বলেছে, উল দিয়েই তৈরি। আচ্ছা, এখন জানো তো সিনথেটিকের উল পাওয়া যায়। সিনথেটিক কোথা থেকে হয়? সিনথেটিক একটা তেল থেকে হয়। না, সরিষার তেল না, সরিষার তেল না, খনিজ তেল। খনিজ তেল কোথায় পাওয়া যায়? এবার আমায় বলো, খনিজ কোথায়, মাটির উপরে না নিচে? হ্যাঁ, মাটির নিচে। হ্যাঁ। আচ্ছা, আমরা তো জানলাম শীতকালে আমরা কি কি পোশাক পরি। আচ্ছা, বর্ষাকালে আমরা কি কি পরি? বর্ষাকালে আমরা বর্ষাকালে আমরা ছাতা ব্যবহার করি, আর গায়ে দিই কি? গায়ে দিই, গায়ে রেইনকোট দিই। আচ্ছা দেখো তো, রেইনকোট বানানটা আমি কি ঠিক লিখছি? ঠিক লিখেছি? আচ্ছা আচ্ছা, রেইনকোটের বাংলাটা কি কেউ আমায় বলতে পারবে? তুমি বলো বলো। বর্ষাতি। আচ্ছা আচ্ছা, বাহ, বাহ, ভালো হয়েছে। রেইনকোটের বাংলা হলো বর্ষাতি। বর্ষাতে আমরা ব্যবহার করি, সেই জন্য এর নামটাই এমন, বর্ষাতি। আচ্ছা, এইগুলোও জানো সিনথেটিক দিয়ে তৈরি। আরো এক ধরনের জিনিস পাওয়া যায়, সিনথেটিকের শাড়ি। আমাদের মায়েরা ব্যবহার করে। হ্যাঁ, শীতকালে পরে, সরি, বর্ষাকালে পরে। কেন সিনথেটিকের শাড়ি কেন বর্ষাকাল পরে? তোমরা বুঝতে পারছো? আমার লেখা একটু দেখো তো ছবিটা। কি করছে? বৃষ্টি পড়ছে, হ্যাঁ। বর্ষাকালে তো প্রায় সারাদিনই বৃষ্টি পড়ে। আমাদের শাড়ি তো, জামা কাপড় তো শুকোতে চায় না। আমাদের তো পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড়ও পরা উচিত। তার জন্য কি করতে হয়? পোশাকগুলো কাচতে হয়। সেই জন্য সিনথেটিকের শাড়ি ওনারা ব্যবহার করেন, যাতে খুব সহজেই, খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। আচ্ছা আচ্ছা, এবার কেউ একজন বুদ্ধি করে আমায় বলো,
আমরা গরমকালে কেমন ধরনের পোশাক পরি? আমরা একটু মোটা পোশাক পরি নিশ্চয়ই? না, তাহলে পাতলা। আচ্ছা, পাতলা কিসের? সুতির পোশাক পরি। আচ্ছা, তোমরা তো বেশ অনেকই জানো দেখছি। আচ্ছা, তাহলে আমরা আজকে কি জানলাম? আমরা পোশাক সম্পর্কে জেনেছি। তোমরা সকলে বুঝতে পেরেছো? আচ্ছা, সকলে বুঝেছো? আচ্ছা, আমি তাহলে কিছু প্রশ্ন করি। আমরা একটা নতুন শব্দ জেনেছি। কি সেটা? কে বলবে? হাত তোলো। চেঁচামেচি নয়, হাত তোলো। আচ্ছা, তুমি বলবে, বলো বলো। হ্যাঁ, নতুন শব্দ আমরা সিনথেটিক জেনেছি। আচ্ছা আচ্ছা, বসো, খুব ভালো হয়েছে। এবার আমায় কে বলবে সিনথেটিক দিয়ে কি কি তৈরি হয়? তুমি বলবে। আচ্ছা, ওঠো, বসো, বলো। সিনথেটিক দিয়ে, সিনথেটিকের উল দিয়ে সোয়েটার তৈরি হয়। আর আর কি তৈরি হয় আমরা বর্ষায় ব্যবহার করি? হ্যাঁ, রেইনকোট। আচ্ছা আচ্ছা, রেইনকোট। আর কি তৈরি হয় সিনথেটিক দিয়ে? সিনথেটিকের কি ছাতা ব্যবহার করি আমরা। আচ্ছা আচ্ছা, বসো, খুব ভালো হয়েছে। আচ্ছা, রেইনকোটের একটা বাংলা আমি বলেছিলাম, কে বলতে পারবে? তুমি বলবে, বলো বলো। রেইনকোটের বাংলা বর্ষাতি। আচ্ছা, রেইনকোটের বাংলা হচ্ছে বর্ষাতি। আচ্ছা, বসো, খুব ভালো হয়েছে। এবার আমায় কেউ বলো, ছাতার ইংরেজিটা কি? কে বলবে? আচ্ছা, বলো বলো। আমব্রেলা। আচ্ছা, তুমি আমায় একটু বানানটা বলবে, আমি লিখবো। হ্যাঁ, বলো। UMBRELLA। আমব্রেলা। আমব্রেলা মানে কি? আমব্রেলা মানে ছাতা। আচ্ছা, তাহলে আমরা আজকে অনেক কিছুই জানলাম, পোশাক সম্পর্কে অনেক কিছুই জেনেছি। পরের দিন আমরা পোশাক সম্পর্কে আরো অনেক কিছুই জানবো। তার আগে তোমরা একটু খাতা বের করো, ছোট খাতা বের করে ফেলো। খাতাতে 4টা পোশাকের নাম লিখবে। বাড়িতে করে রাখবে, আমি পরের দিন দেখবো। 4টা পোশাকের নাম লিখবে। সেটা আমরা কোন সময়ে পরি, মানে কোন ঋতুতে পরি? গরমে পরি, না শীতে পরি, না বৃষ্টির সময় পরি, মানে বর্ষাতে। লিখবে কিন্তু। হ্যাঁ, তার সাথে তার ছবিও আঁকবে। আমি যদি সোয়েটার, তোমরা লেখো, সোয়েটারের ছবি আঁকবে। তোমরা রঙও করতে পারো। তোমাদের রং করতে তো ভালো লাগে। আচ্ছা, তাহলে প্রত্যেকে রঙও করে এনো। আচ্ছা, তাহলে আজকে আমরা অনেক কিছুই জানলাম পোশাক নিয়ে। এর পরের দিনকে পোশাক নিয়ে আমরা আরো বিস্তারিত জানবো। আমাদের আমার ক্লাসে তোমাদের কেমন লাগলো? ভাল লেগেছে? আচ্ছা, ঠিক আছে, তোমরা তাহলে চুপটি করে বসো, পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করো। হ্যাঁ, তোমাদের সাথে আমার আবার দেখা হবে এর পরের দিনকে নতুন একটি ক্লাসে। করবে তো তোমরা? আচ্ছা, সকলে করবে। ঠিক আছে, টাটা। বাহ, খুব সুন্দর হয়েছে ক্লাসটা, সত্যি আমার খুব ভালো লাগলো। এবং এখানে অনেক কটা সাবজেক্টের লিঙ্ক পাওয়া গেছে, মানে এমন একটা টপিক। এর সাথে আমরা ঋতুর দিকে একটা লিঙ্ক পেয়েছি, ইংলিশের আমব্রেলা, মানে ওই সাবজেক্ট থেকে আমরা ইংলিশের সঙ্গে লিঙ্ক করাতে পেরেছি, মানে পেরেছো হুম তুমি। হুম তো আমার খুব ভালো লেগেছে। মৌ ম্যাম এবং সুমন স্যার। ম্যাডাম আগে বলুন, তারপর আমি বলছি লাস্টে। আচ্ছা, বলা হ্যাঁ হয় ম্যাম, যেটা ক্লাস, সেটাই ওর ক্ষেত্রে দেখলাম একদম প্রথম থেকে শেষ অবধি। বিভিন্ন সাবজেক্টের সঙ্গে যুক্ত করা বিষয়গুলোকে, বোর্ড ওয়ার্ক। আমি তোমার বোর্ডটা না ঠিক করে দেখতে পাচ্ছিলাম না, তাহলে আমি যা জানতে চাইছিলাম যে তুমি যে ঋতুগুলো লিখছিলে তার পাশাপাশি যে পোশাকগুলোর নাম বলছিলে সেগুলো লিখছিলে? মানে আমি তোমার বোর্ডটা ক্লিয়ারলি দেখতে পাইনি, মানে তোমার বোর্ড ওয়ার্কে কি লেখা ছিল? না না, আমি ঋতুগুলো লিখিনি, কারণ তখন টাইমটা আরো লেন্দি হয়ে যাবে বলে আমি ঋতুগুলো আর লিখিনি। আমি বলতে চাইছিলাম ঋতুগুলো, কিন্তু আসলে হ্যাঁ, বলা মানে হয়নি আর। সবটা যদি নাও লিখতে এমনি পারো আমি তাহলে যা যা পোশাকগুলো লিখছিলাম ইংলিশে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তুমি যদি পারো বলেছি। তাহলে কিংবা ওই রেইনকোট, আমব্রেলা, বর্ষাতে। হুম হুম, হুম হুম, সেই তুমি যদি পারো তো একটা ঋতুর লিখেছি। নাম, কারণ আমাদের আর প্রত্যেকটা ঋতুর তাছাড়া দু একটা বানানগুলো ছবি এঁকেছি। তো সেই জায়গাটাতে তুমি যদি একটা ঋতু, মানে হয় গ্রীষ্মকাল, বর্ষাকাল, কিছু একটা লিখে দিলে, তারও একটা ইংরেজিটা বলে দিলে, তো সেটা যদি অ্যাড করতে হুম পারো তাহলে তোমার আরো বেটার হবে, হুম আরো ভালো লাগবে আমার মনে হয় শুনতে, কারণ যেহেতু ঋতুর ওপর আমাদের পোশাক পরিবর্তন হচ্ছে, হুম তো হুম, এই চ্যাপ্টারে ঋতু ভেরি মাচ ইম্পর্টেন্ট পার্ট। আচ্ছা, সেটাকে তুমি পোশাক কনসেন্ট্রেশন করেছো, গুড। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কিন্তু তোমাকে ঋতুতেও কনসেন্ট্রেট করতে হবে, যে তোমাদের কি গরম লাগছে, মানে গরমের সময় হুম তোমরা কি উলের সোয়েটারটা পরবে? কেন পরবে না? উলের সোয়েটার পরলে তোমাদের কি ফিল হবে? তো এই জায়গাটাতে আমি বলছি যে যে ঋতুর পার্থক্যটা সেটাও একটু হুম হুম হাইলাইট হুম দিলে আরো বেটার হবে। বাকি তুমি কমপ্লিট প্যাকেজ করিয়েছো, খুবই সুন্দর হুম হয়েছে। হুম। পড়ানো, অ্যাপ্রোচ, কথা বলা দারুণ, বাচ্চারা খুব পছন্দ করবে। হুম। হুম।
ম্যাম আমি নৃত্যগুলো আর কি লিখবো ভেবেছিলাম, মানে ওরম ভাবেই তৈরি করেছিলাম। হ্যাঁ হ্যাঁ বলুন, স্যার বলুন। না না ঠিক আছে, মানে আমি তোমাদের এখন হচ্ছে আমরা এখানে বসে আছি তো এই জন্য আর বলছি, এবার আমি ওই আমাকে দুটো পড়ালে করতে গিয়ে ঠিক আছে, খুব ভালো হয়েছে। আমি জাস্ট তোমাদের না 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 একদমই না, আরো কথা আসলে বোর্ড ওয়ার্ক করতে গিয়ে হুম, হ্যাঁ হ্যাঁ খুব ভালো হয়েছে, খুব আজকে ভালো হয়েছে। কমপ্লিট করতে করতে আমার অনেকটা বলা হয়ে গেছিল পাঠ। সেক্ষেত্রে আমি আমি মানে কথা বলার সময় অনেকটা লেখাতে স্লো হয়ে যেতাম, সেই জন্য ওটা আমি স্কিপ করে গেছি, না হলে আমি ওটাও লিখতে চেয়েছিলাম, মানে আমার অ্যাড ছিল ওটা। আচ্ছা ঠিক তাই আছে, জন্য হ্যাঁ। আর কি হয়নি ঠিক লেখা। আছে, কোনো ব্যাপার না, হুম। খুব ভালো হয়েছে, নেক্সট ভালো হয়েছে। মধুমিতা মন্ডল। দাদা বাদশা হ্যাঁ, বলাচ্ছে ও আচ্ছা চিন্তা আচ্ছা। ম্যাডামের একটা কথা বলা আছে যে আপনি দু জায়গায় একটু আটকেছেন। আমার যেটা মনে হয়েছে, হয়তো আমি শুনতে ভুল করেছি, একটা জায়গায় হয়তো আপনি মিস্টেক কিছু হয়েছিল, একটা জায়গায় আপনি বলে দিয়েছেন হাতে মোজা, এরকম টাইপের কিছু বলেছেন, হয়তো আমি শুনতে ভুল করেছি হয়তো। আপনি কি ভুল করে বলেছেন হাতে মোজা? হ্যাঁ, হাতে হাতের মোজা বলেছি, ও হাতের মোজা, তাহলে হাতের ঠিক মোজা আছে। পরে খুলতে গেছে আমরা actually, হ্যাঁ হ্যাঁ, তো যদি এরকম মানে মাইনর মানে যদি কি কিছু, বলেছি আমার অ্যাকচুয়ালি ঠিক নেই, আমি হাতের মোজাটাই রেডি করেছি। হ্যাঁ হাতের মোজা যখন বলেছেন তখন আপনি যখন বুঝতে পারছেন যে আপনি ভুলটা বলে দিয়েছেন, ঠিক আছে, তখন কি করবেন? হাতে মোজা পরি, আমরা মোজাটা কোথায় পরি? পায়ে পরি, ঠিক আছে, এইভাবে ওটাকে স্কিপ করে দেবেন। যদি আপনার ইন্টারভিউ চলাকালীন মানে মুখ থেকে যদি এরকম কিছু একটা যদি বেরিয়ে যায় বাই মিস্টেক, হুম তখন হুম ওটা আপনি ওভারকাম করার চেষ্টা করুন। আদারওয়াইজ আপনার পড়ানোর স্টাইলটা ঠিকঠাকই আছে, আমার ভালো লেগেছে। থ্যাংক ইউ স্যার, এটা আমার প্রথম ডেমো ছিল, এর আগে আমি ভয়ে আরেকদিন ডেমো না দিইনি। না না ঠিক আছে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, নেক্সট মধুমিতা মন্ডল। আচ্ছা থ্যাংক ইউ। হ্যালো স্যার হ্যাঁ, হ্যাঁ মধুমিতা। দেখে হ্যাঁ, দেখা যাচ্ছে। বুঝছো স্যার? শোনা যাচ্ছে না, শোনা যাচ্ছে না, তুমি ক্লাসটা রেকর্ড করে পাঠিয়ে দিও, আমরা পরে তোমারটা ফিডব্যাক দিয়ে দিব, তোমার নেটওয়ার্ক ভালো নেই। নেক্সট আমরা ডেকে নিচ্ছি সঞ্জীব লাহা। মধুমিতা তুমি তোমার ক্লাসটা রেকর্ড করে পাঠিয়ে দিও, আমি দেখে নেব, সুমন স্যারকেও পাঠাবো, শোনা যাচ্ছে? ম্যাডামকেও পাঠিয়ে দেবো। হ্যাঁ সঞ্জীব স্যার লাহা, দেখতে পাচ্ছেন? হ্যাঁ সঞ্জীব লাহা আমরা দেখা দেখতে যাচ্ছে, শোনা পাচ্ছেন? যাচ্ছে। হ্যাঁ নেক্সট সঙ্গীতা সাহা। স্যার দেখতে পাচ্ছেন? হ্যাঁ পাচ্ছি, দেখতে পাচ্ছি এবং শুনতেও পাচ্ছি। আচ্ছা স্যার। গুড মর্নিং স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? ভালো আছো? হ্যাঁ আমিও ভালো আছি। বলো তো তোমরা কোন শ্রেণীতে পড়ো? ক্লাস 2? হ্যাঁ ঠিক আছে। আর বলো তো আজকে কত তারিখ? আজকে তারিখ হচ্ছে 26 তারিখ, 26 অক্টোবর 2025। আচ্ছা ঠিক আছে, বলো তো তোমরা তো পুজোতে অনেক ছুটি কাটিয়েছো, তাই না? হ্যাঁ, সেই দুর্গাপুজো থেকে কালী পুজো পর্যন্ত ভাইফোঁটা সব পার করেছো। পড়াশোনা করেছো না করোনি? করেছো, মনে আছে সব? আচ্ছা ঠিক আছে, দাঁড়াও। আচ্ছা বলো তো পুজোর সময় যে ছুটি কাটালে কোথায় কোথায় ঘুরতে গেছিলে? কালী পুজো দেখেছো? আচ্ছা ঠিক আছে। আচ্ছা পুজো নিয়ে অনেক গল্প করেছি, এবার পড়াই। আজকে আমরা পড়াবো একটা ছড়া। ছড়া কি বলতো? সহজ পাঠ বইয়ে হাট। পড়েছো তোমরা সবাই? আচ্ছা ঠিক আছে, চলো বলি আমি। কুমোর পাড়ায় গরুর গাড়ি, বোঝাই করা কলসি হাড়ি, গাড়ি চালায় বংশী বদন, সঙ্গে যে যায় ভাগ্নে মদন। আচ্ছা আচ্ছা, বাহ বাহ বাহ, সবাই খুব সুন্দর বলেছো। চলো এবার আমার সঙ্গে আরেকবার বলো তো। বলো, কুমোর পাড়া গরুর গাড়ি, বোঝাই করা কলসি হাড়ি, গাড়ি চালায় বংশী বদন, সঙ্গে যে যায় ভাগ্নে মদন। বাবা বাবা, সুন্দর না ছড়াটা? খুব সুন্দর। এবার বলো তো কুমোর পাড়া
কুমোরপাড়ায় কি বলো তো? কুমোরপাড়ায় তুমি বলো কুমোরপাড়ার গরুর গাড়ি। বাহ 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 বাহ, কুমোরপাড়ার গরুর গাড়ি। আর বোঝাই করা কি বলো তো? বোঝাই করে কি নিয়ে যাচ্ছে সঙ্গে করে নিয়ে যাচ্ছে কলসি হাঁড়ি। তুমি বলো তো গরু বানান কি বলো তো? গরু বলো গরু, হয় ওকার নয় হস্যু, গরু। হ্যাঁ, বোঝাই করা কি বলতো? বোঝাই করা কলসি হাঁড়ি। কলসি বানান কি? ক ল দন্ত শয়ে হস্যি, কলসি। আচ্ছা, বোঝাই করা কলসি হাঁড়ি। গাড়ি চালায় কে? গাড়ি চালায় বংশী বদন। বাবা, বংশী বদন। বলো তো বংশী বানান কি? ব অনেশ্বর তালবে শয়ে দীর্ঘ, বংশী ব দ দন্ত ন বদন, বংশী বদন। আচ্ছা, গাড়ি চালায় বংশী বদন। আর সঙ্গে কে যায়? সরি, গাড়ি চালায় বংশী বদন আর সঙ্গে যায় ভাগ্নে মদন। ভাগ্নে মদন। হ্যাঁ, আচ্ছা, আরেকবার বলো তো আমার সঙ্গে ছড়াটা, সবাই বলো। কুমোরপাড়ার গরুর গাড়ি, বোঝাই করা কলসি হাঁড়ি, গাড়ি চালা বংশী বদন, সঙ্গে যে যায় ভাগ্নে মদন। বাহ বাহ বাহ, ভেরি গুড, বাহ, খুব সুন্দর বলেছো। এই যে আমি যে বানানগুলো দিলাম, এই বানানগুলো দেখো তো, দেখো সবাই মিলে দেখো। গরু বানান কি? হয় ওকার নয় হস্য, গরু। কলসি বানান ক ল দন্ত শয়ে হস্যই, কলসি। বংশী বদন ব অনুস্বার তালবে শয় দিয়ে, বংশী ব দ দন্ত ন বদন। আর ভাগ্নে মদন বানান হয় আকার গয় দন্ত নয় ভাগ্নে ম দ দন্ত ন মদন, ভাগ্নে মদন। আচ্ছা, ঠিক আছে, তোমরা এই 4 লাইন যে পড়লে, এই 4 লাইনটা খুব সুন্দর করে কালকে খাতাতে লিখবে আর লিখে আমাকে কালকে দেখাবে, ঠিক আছে? আর মুখস্থ করবে কিন্তু, ছড়াটা আমি 4 লাইন মুখস্থ ধরবো, ঠিক আছে? সবাই খুব সুন্দর করে মুখস্থ করবে আর চুপ করে বসো, পরের ম্যাম আসবে এসে আবার পড়া নিয়ে। ঠিক আছে? ঠিক আছে মৌ ম্যাম, বলুন। এটা আমার একটা ব্যক্তিগত ওপিনিয়ন, তবু আমি বলছি, আমি জানি না এটা আলাদা আলাদা, মানে আমি মুখস্থ করে আসবো, পড়া ধরবো, এই ব্যাপারটা একটু অ্যাভয়েড করলে টিউটোরিয়ালে ভালো হয়। মানে শেষটা এইভাবে করলে ভালো হয় যে আজকে তো এইটুকুন পড়লাম, কালকে তাহলে আমরা সবাই মিলে এটা পড়বো, তোমরাও সবাই দেখে আসবে, আর বাকিগুলো আমরা পড়বো, মজার ছলে পড়বো। আর যখন কুমোর পাড়ার গরুর গাড়ি এই ব্যাপারগুলো আসছে, আমার মনে হয় গরু তোমাদের গ্রাম দিয়ে কোন কোন গাড়ি যায়, ধান ক্ষেত আছে তোমাদের বাড়ির পাশে, তাহলে ওইখানে কিভাবে চাষ হয়, কোন পশু দেখতে পারো, কুমোরটা কি জিনিস, এই জায়গাগুলো না একটু বাচ্চাদেরকে পরিষ্কার ভাবে বলে দিলে আমার মনে হয় আহ ওদের আগ্রহটা বাড়বে পড়াটার প্রতি। আমরা টেক্সট নির্ভর করছি তো, বা প্রাথমিকের টেক্সটের সাথে সবসময় উদাহরণ, গল্প, ওরা চোখে কি দেখেছে, ওরা কতটুকুন জানে আর জানে না, হয়তো কেউ কুমোর কি জিনিস সেটাই জানলো না, ঠিক আছে? তো তোমাকে আগে এই জায়গাগুলো পরিষ্কার একটু করে দিতে হবে। বাকি তোমার পড়ানোর স্টাইল ভালো হয়েছে, বাচ্চাদের সঙ্গে যে যোগাযোগ স্থাপন করেছো সেটাও খুব হয়েছে, ভালো লেগেছে। সবাইকেই আমি এই কথাটা বারবার করে বলছি যে যেই বিষয় পড়াবে সেই বিষয়ে তুমি বেস্ট, এইটা মাথায় নিয়ে তোমার ক্লাস নিতে হবে, যে অপর দিক থেকে যাই প্রশ্ন আসুক, যাই করবে আমি যেন বলতে পারি, এইটুকুনটাই, ঠিক আছে? বাকি সব ভালো হয়েছে, বেস্ট অফ লাক। থ্যাংক ইউ। মোটামুটি ঠিকঠাকই লেগেছে, আপনার পনেরোটাই ঠিকঠাকই। আমাদের মানে বাদ দিয়ে তো ম্যাডাম বলুন যে আপনি এই ডিটেলসটা বলবেন যে কুমোর জিনিসটা কি, এই জিনিসটা ঠিকই বলেছে, এই জিনিসটা একটু অ্যাডটা সঙ্গে কানেক্ট করব মানে। এমনি হাত বাদ দিয়ে সব আচ্ছা স্যার আপনি বলুন। ঠিক আছে, মৌ ম্যামের সঙ্গে আমি সম্পূর্ণ সহমত এই বিষয়টাতে। আমি এগুলোই বলবো ভেবেছিলাম, যাক ম্যাডাম বলেছেন। ঠিক আছে, নেক্সট আমরা ডেকে নিচ্ছি দীপ্তেশ চন্দ্র প্রামাণিক। বোর্ড দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। স্টার্ট করবো স্যার? হ্যাঁ, স্টার্ট করো, সময় নষ্ট করবে না। পরিচয় দিয়ে স্টার্ট করবে, হ্যাঁ, নিজের পরিচয় দিয়ে দেবে প্রথমে, মানে আমাদের জন্য।
তখন তো আমি ইন্টারভিউ দীপেশ হয়ে চন্দ্র যায়। হ্যাঁ। আমি দীপেশ চন্দ্র প্রামাণিক, দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ব্লকের পেটনগ্রাম থেকে এসেছি আপনাদের সামনে আমার একটা ছোট্ট ডেমো দেবো আজকে। ধন্যবাদ স্যার। ক্যামেরাটা ওকে, একটু ঠিক জায়গায় দেখা যাচ্ছে না। ফোনটা আরেকটু কাছে নিও। হ্যাঁ, আরেকটু মিস্টার ঘোরাও, স্যার, আরেকটু ঘোরাও। হ্যাঁ, ব্যাস এবার এসে পুরো বোর্ডটা। হ্যাঁ, ঠিক আছে স্যার। হ্যাঁ। আর ইউ স্টুডেন্ট? আই অলসো ফাইন। আচ্ছা, তোমরা যে বাড়িতে যখন থাকো তোমাদের বাড়ির আশেপাশে তোমরা অনেক প্রাণীদের দেখেছো, তাই তো? দুই একটা প্রাণীর নাম বলতে পারবে? আচ্ছা, তোমরা এই আস্তে অত বলো না, আমি কিছু শব্দ করব আজকে। এই শব্দগুলো তুমি বলো তো এটা কোন পশু করে। হ্যাঁ, ঠিক আছে, বলো তো। মেও মেও করে কে ডাকে? একজন বলবে, অতজন না, একজন একজন। ঠিক বলেছো, কে? বিড়াল, তাই তো? এর ইংরেজিতে কি জানো? এর ইংরেজিটা হচ্ছে ক্যাট। ভেরি গুড। এই ক্যাটের হচ্ছে একটা যে ডাকছে মিউ মিউ করে, এর ইংরেজিটা তোমরা কেউ জানো? এর ইংরেজিতে বলে মিউ। ME মিউ। আর কোনো প্রাণীর নাম বলতে পারবে? একটা আমাদের বাড়ি পাহারা দেয়, আমাদের বন্ধু, কে নাম বলো তো? ভেরি গুড, কুকুর। এই কুকুরের ইংরেজি কি বলো তো বাবা? একজন, বেশি জন না, তখন বলো তুমি। ডগ। ভেরি গুড, ডগ। এই ডগ কেমন করে? ভোগ ভোগ করে, তাই তো? আমাদের বাড়ির আশেপাশে যখন অন্য কেউ চলে আসে, অচেনা ব্যক্তিরা, তো এই যে ডগ ভোগ ভোগ করে শব্দ করে, একে ইংরেজিতে কি বলে? বার্ড। ভেরি গুড, বার্ড। আর আশেপাশে আর কি কি দেখতে পাও? বলো বলো, একজন করে বলবে। কাউ। ভেরি গুড, কাউ। কাউ কাউ এর ইংরেজি আছে, কাউ তো বললে। কাউ কিভাবে ডাকে? হাম্বা হাম্বা করে। ভেরি গুড। তাহলে কাউ হাম্বা হাম্বা করলো, তে একে বাংলাতে আমরা বলছি, ইংরেজিতে একে কি বলে জানো? ইংরেজিতে একে বলে মো। MOO। ভেরি গুড। এই যে মো, এটা কিন্তু ভালো করে মনে রাখবে। আর কি? আচ্ছা, এই যে মো বললো, কাছে কার ডাক এটা? মো। কাউ। এরপরে আর দু একটা প্রাণীর নাম বলো। ছাগল। ভেরি গুড, ছাগল। ছাগলের ইংরেজি কি? গোট। ভেরি গুড, GOAT। গোট। গোট। গোট কি কেমন করে শব্দ করে বলো তো? ভেরি গুড। ওর ইংরেজিতে কি বলে জানো? ব্লিড। BLEAT। ব্লিড। এই কয়েকটা তোমরা হচ্ছে খাতার মধ্যে লিখে নাও, না হলে তোমরা ভুলে যাবে। এটা খাতার মধ্যে না লিখলে তখন পরে তোমরা বাড়ি গিয়ে ভুলে যাবে। এটা তোমরা লিখে নাও। এটা হয়ে গেলে, আচ্ছা এটা হয়ে গেছে। এবার তুমি বলো তো, এগুলো সব আমরা কি বাড়ির আশেপাশে দেখতে পাই? আমরা এগুলো হচ্ছে কি বাড়িতেও পুষে থাকি, তাই এদেরকে কি বলে? গৃহ পালিত পশু। একে ইংরেজিতে কি বলে জানো? একে ইংরেজিতে বলে ডোমেস্টিক অ্যানিম্যাল। ডোমেস্টিক অ্যানিমাল। ভেরি গুড। তাহলে আমরা আজকে কি জানলাম বলো তো? এগুলো কি? এই ক্যাট, ডগ, কাউ, গোট, এগুলো হচ্ছে অ্যানিমাল। এগুলোকে কি বলে? অ্যানিমাল। অ্যানিমাল মানে কি? পশু। আর এগুলোকে কি বলে? এগুলো শব্দ ছিল তাদের, এগুলো হচ্ছে ওদের ডাক, শব্দ। ইংরেজিতে ওকে বলে সাউন্ড। এদেরকে ইংরেজিতে কি বলে?
সাউন্ড। তাই আজকে আমাদের পড়াটা কি ছিল? অ্যানিমালস সাউন্ড। আচ্ছা, এইগুলো তো গেল হচ্ছে আমাদের ডোমেস্টিক অ্যানিমাল। এবার কিছু প্রাণীর নাম বলো তো। লেখা হয়ে গেছে তোমাদের? এবার আর কিছু প্রাণীর নাম বলো তো, যেগুলো আমরা বাড়ির আশেপাশে দেখি না, বনে দেখা যায়। কি বলো বলো? লায়ন, ভেরি গুড। লায়ন 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 দেখা যায়। লায়ন কি বলতো? আমাদের পশুদের রাজা। লায়ন কেমন করে? খুব গর্জন করে, যেহেতু পশুদের রাজা। সে খুব হচ্ছে ওর গর্জন। ওর ইংরেজিতে ওকে কি বলে জানো? রোর। আর ও এ আর রোর। রোর কি করে? লায়ন শব্দ। আরেকজনেরও এরকম গর্জন আছে। কে বলতো? আরেক যেরকম শব্দ করে, আমাদের জাতীয় পশু, ন্যাশনাল অ্যানিমাল, সে কে জানো? ভেরি গুড, টাইগার। টাইগার তারও যে শব্দ করে সেটাকেও রোর বলে। বুঝতে পারলে? আর একটা প্রাণীর নাম বলো তো। এতক্ষণ তো আমরা সব জানলাম সাউন্ড গুলো, এবার শব্দ করতে পারে না একটা প্রাণীর নাম বলো তো তোমরা। কেউ পারবে? জিরাফ। বুঝতে পারলে? জিরাফ কিন্তু শব্দ করতে পারে না, তাই তো? আজকে আমরা বিভিন্ন প্রাণীদের নাম জানলাম এবং তাদের শব্দগুলো জানলাম, সাউন্ড গুলো। বাড়ি থেকে কয়েকটা প্রাণীর হচ্ছে পশুর নাম লিখে নিয়ে আসবে। পরের দিন আমরা ওই পশুগুলোর শব্দ ওকে ইংরেজিতে কি বলে সেটা জানবো। ঠিক আছে? লিখে নেওয়া হয়ে গেছে? লিখে নাও। হ্যাঁ, কেউ যেন ভুল করবে না। বাড়ি থেকে সবাই লিখে নিয়ে আসবে, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ। কুকুরের ডাক যেটা, সেটা ঘক ঘক নয়, ওটাকে বলা হয় ঘেউ ঘেউ। হ্যাঁ, হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। হ্যাঁ, সামনে এসো, চেহারা দেখি। হ্যাঁ, হ্যাঁ। তো কুকুরের যে ডাকটা বাচ্চাদেরকে ঘোক 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 শব্দটা নয়, শব্দটা হচ্ছে ঘেউ ঘেউ। হ্যাঁ, আর ছাগলের ডাকটা বাংলাতে যেটা, সেটা ম্যা ম্যা। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি যে তুমি ওই বাংলাটা বলনি কেন, কারণ ওখানে তুমি ভেবেছো যে বাচ্চারা হয়তো এমন কিছু একটা ছাগলের আওয়াজ বের করবে যেটা হয়তো তুমি বলতে পারলে না, ওই জন্য বাংলাটা এড়িয়ে গেলে। বাংলাটা হচ্ছে ম্যা ম্যা। ওকে। আর যত তাড়াতাড়ি সম্ভব, আমার মনে হয় এই টপিকটা এমন একটা টপিক, দেখো পড়ানোর তো পদ্ধতি হচ্ছে অবরোহী আর আরোহী। মানে আমি কখনো সহজ থেকে কঠিনের দিকে যাব, কখনো কঠিন থেকে সহজের দিকে আসবো। এই টপিকটার ক্ষেত্রে আমার মনে হয় যে প্রথমে যে আহ, মোটামুটি দু এক কথা বলার পরেই যদি টপিক ডিসকাস করে দিই যে আজকে আমরা শিখবো বা আজকে আমরা জানবো, আমরা আজকে পড়বো, টপিক অগ্রিম কিন্তু বলা যাবে এই টপিকটাতে, দিয়ে আমরা শুরু করতে পারি, অসুবিধা নেই। আর তুমি যেটা করলে একেবারে শেষে গিয়ে টপিক বলছো, আমার মনে হয় যে দু একটা কথা বলার পর এই টপিকটা স্পেশালি রিভিল করে দেওয়া যেতেই পারে। ওকে, মৌ ম্যাম এবং সুমন স্যার। ও ম্যাডাম বলুন, তবে আমি বলছি। আচ্ছা, আচ্ছা। ভালো হয়েছে খুব। দুটো জিনিস বলছি, তুমি বোর্ডে লিখতে লিখতে হাতে মুছছিলে, এটা মাইনাস পয়েন্ট। বোর্ড ওয়ার্কের সময় ইন্টারভিউ চলাকালীন তুমি হাতে মুছতে পারো না, সেখানে তোমাকে ডাস্টার দেওয়া হবে। তো এটা একদম সবাই খুব খেয়াল রাখবে, এটা ধরবে এবং এটা নিয়ে প্রশ্ন করবে। যদিও তুমি যখন ক্লাসে আসবে তখন আমরা অনেকে এটা করি, কিন্তু যেহেতু তুমি ইন্টারভিউ দিতে যাচ্ছ সেই সময়ের জন্য বলছি, এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। দ্বিতীয়, তুমি যখন বোর্ড ওয়ার্ক করছো, ধরো ডোমেস্টিক অ্যানিমালস লিখছো, তুমি সাইলেন্ট হয়ে যাচ্ছ। ডোমেস্টিক অ্যানিমালস বলার পর তুমি যে লিখছো পিছন ঘুরে যাচ্ছ, আর পুরোটা লিখছো যখন তুমি সাইলেন্ট। এই সাইলেন্টটা তোমার ক্লাসে অনেকবার আসছে, সেটা করা যাবে না। তোমাকে মুখে কিছু একটা বলতে হবে। তোমার যদি ডোমেস্টিক অ্যানিমালস বলার পর কিছু মনে পড়ছে না, তো তুমি ডোমেস্টিক বানান কি ডি ও এইভাবে উচ্চারণ করতে করতে তুমি ক্লাসটাকে সচল রাখবে। আর প্রাথমিক শিক্ষিকা হিসেবে বলছি, আমিও এই ক্লাসটা নিয়েছি, তো এটা খুবই ইন্টারেস্টিং ক্লাস বাচ্চাদের ক্ষেত্রে। সেক্ষেত্রে তুমি ইন্ট্রোডাকশন দিচ্ছ ডগ, কাউ, এইভাবে। ঠিক আছে? তো আমরা না মানে গরু, ছাগল, কুকুর এগুলোতেই বেশি স্বাচ্ছন্দ্য, তো আমরা শুরু না সহজ থেকে করব। ঠিক আছে? আমরা জানি কুকুর, তারপরে আসি ডগ। এর থেকেও বেশি সহজ যদি হয়, তাহলে আগে আমরা আওয়াজে যাব। কি আওয়াজ করে তোমার আশেপাশে যে ধরনের পশুগুলো তোমরা দেখতে পাও, আওয়াজ করে করে তাদের নাম বলো।
সেক্ষেত্রে আগে আওয়াজ, তারপরে বাংলা নাম, তারপরে ইংরেজি, এইভাবে যদি তুমি যাও তো ক্লাসটা আরো সহজ হবে। যেহেতু আমরা বাচ্চাদেরকে পড়াচ্ছি, বড়দের ক্ষেত্রে হলে অ্যাবসলিউটলি ফাইন, তুমি যেভাবেই বলো না। ঠিক আছে, বাকি খুব ভালো হয়েছে। ঠিকই, ডিপিএসে পড়ানো স্টার্ট আপ হবে, অসুবিধা নেই। কিন্তু ওই ডোমেস্টিক অ্যানিমেলসে বলার সময় ডোমেস্টিক অ্যানিমেলস কি ওই ব্যাপারটা একটু বলে দেবে, আদারওয়াইজ ঠিক আছে। স্যার আমি বলেছিলাম যারা বাড়িতে আমাদের আগে থেকে যা পোষি তাদেরকে কি বলা হয় এইভাবে। আচ্ছা ঠিক, তাহলে ঠিক আছে। ঠিক আছে, সুন্দর হয়েছে, ওভারঅল সুন্দর হয়েছে। ওই জায়গাগুলো একটু ঠিকঠাক করে নিতে হবে, যেমনটা মৌ ম্যাম, সুমন স্যার জানালেন। নেক্সট হচ্ছে তিথি চৌধুরী। স্যার বোর্ড দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখতে পাচ্ছি। স্যার আমার নাম তিথি চৌধুরী, আমি বীরভূম জেলার লাভপুর গ্রাম থেকে আসছি। আমি আপনাদের সামনে একটা ডেমনস্ট্রেশন উপস্থাপন করব। শুরু করব। অবশ্যই, অবশ্যই। আমার ছোট্ট বন্ধুরা, তোমরা কেমন আছো? তোমরা সবাই ভালো আছো? হ্যাঁ, আমিও খুব ভালো আছি। আচ্ছা, তোমরা কোন শ্রেণীতে পড়ো গো? ক্লাস 2? বাহ, তোমরা তো অনেক বড় হয়ে গেছো। তাহলে বলো তো আজকে কত তারিখ? বলো বলো বলো। 26শে অক্টোবর 2025। আচ্ছা, তোমাদের তো সবার ভাই বোন দাদা দিদি আছে তো? তোমরা তাদের সাথে কি করো গো? খেলা করো? আর কি কি করো একটু বলো। বেড়াতে যাও? আর কি করো? ও, বেড়াতে গিয়ে কি খাও গো? অনেক কিছু খাও। আর কি করো বেড়াতে গিয়ে? খেলা করো? আর কি করো? মজা করো, খাবার খাও, তাই তো? সেই তোমাদের মতনই। দেখো তো আমি বোর্ডে কি লিখেছি। কি লিখেছি আমি বোর্ডে? গ, ল আর প। তোমরা যেমন ভাই বোন, সেরকমও গ, ল, প হচ্ছে 3 ভাই। তারাও তোমরা যেমন তোমাদের দাদা দিদিদের সাথে বেড়াতে যাও, তারাও ঠিক করলো একদিন বেড়াতে যাবে। কোথায় বেড়াতে যাবে? তাদের তো বীরভূম জেলাতেই বাড়ি। তা বলো তো বীরভূম জেলাতে কি পাহাড় আছে? বলো। মামা ভাগ্নে পাহাড়। বা, তোমরা তো অনেক কিছু জানো, খুব সুন্দর। তোমরা যেমন ছোট্ট ছোট্ট, গ, ল, প ছোট্ট ছোট্ট, তাদের ছোট্ট ছোট্ট পা। তারা সেই হেঁটে হেঁটে যাচ্ছে, আর কি গান করছে জানো? এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব, সেই চাঁদের পাহাড় দেখতে পাবো। এইভাবে গান করতে করতে চললো। কিন্তু খানিকটুকু দূর গিয়েই ল তো একদম শক্তিশালী নয়, খুব দুর্বল। সে তো হাঁপিয়ে গেল। সে তখন তার ভাই পকে বলছে, এই ভাই প, তুই আমাকে তোর পিছে নিয়ে নে না, আমি আর যেতে পারছি না। প কি করবে, তো পাহাড় দেখতেই হবে। দাদাকে পিছে নিতেই হলো। দিয়ে ল আর প এইভাবে চললো, একসাথে যুক্ত হয়ে গেল। দিয়ে গ, ল, প, গ লয়ে পয়ে হয়ে গেল। আচ্ছা, এই শব্দটা কি তোমাদের চেনা চেনা লাগছে? কি শব্দ বলো তো এটা? গ লয়ে পয়ে, গল্প, তাই তো? আচ্ছা, তোমরা তো সবাই আমার খুব ভালো ছাত্রছাত্রী। তোমরা বলো তো গ ল পয়ে গল্পের ইংরেজি বানানটা কি? বলো। স্টোরি। কি বানান? STORY, স্টোরি, তাই তো? আচ্ছা, আর একবার বোর্ডের দিকে তাকাও তোমরা সবাই। গ, ল, প এগুলো আসলে কি গো? বলো। এক একজন করে বলো, একসাথে বলো না। হ্যাঁ, ঠিক বলেছো, এইগুলো হচ্ছে ব্যঞ্জন বর্ণ, তাই তো? এই লয়ের যেমন খুব কষ্ট হচ্ছিল হেঁটে যেতে, সেই রকমও আমাদের শব্দ উচ্চারণ করতে
যাতে একটু সময় কম লাগে, একটু কষ্ট কম হয়, সেই জন্য এই ব্যঞ্জন বর্ণগুলো যুক্ত হয়ে গেল। আর কি সৃষ্টি হলো জানো? এই যুক্ত বর্ণ। এই ল যোগ ক লিখলাম, দিন হয়ে গেল লয়ে পয়ে। তোমাদের তোমাদের মধ্যেও তো এরকম অনেক জনের নাম আছে যাদের নামে যুক্ত বর্ণ আছে, তাই তো? বলো কার নামে যুক্ত বর্ণ আছে গো? বলো। বৃষ্টি। বৃষ্টি বানানটা কি? বয়েরি মূর্ধন্য শয়ে টয়ে হর্ষি, তাই তো? তাহলে কোন দুটো বর্ণ যুক্ত হয়েছে গো? মূর্ধন্য ষ যোগ ট, যুক্ত হয়ে কি হয়ে গেল? যুক্ত বর্ণ। তোমাদের কাছে তো প্রত্যেকের কাছে বই আছে, আমার বই। সেই আমার বইয়ে 3 পাতাটা তোমরা খোলো তো। এই দেখো, এইটা, এখানে অনেক যুক্ত বর্ণ আছে। সেই যুক্ত বর্ণগুলো আমাকে একটু বলো তো। ক যোগ কি হলো? কিভাবে উচ্চারণ করবো আমরা? কয়ে কয়ে। ক যোগ ব, কিভাবে উচ্চারণ করব? কয়ে বরে। তাহলে একটা ব্যঞ্জন বর্ণগুলো কি হচ্ছে? যুক্ত হয়ে যাচ্ছে, দিয়ে কি হচ্ছে? যুক্ত বর্ণ, তাই তো? আচ্ছা, এবার তোমাদের আমি একটা কাজ দিচ্ছি। দেখো তো, আমি লিখলাম তালবেশ আর লিখলাম যোগ করে কয়ে তয়ে একসাথে যুক্ত বর্ণ। কি শব্দ হলো বলো? কি শব্দ হলো? শক্ত। কি বানান হলো? তালবেশ স কয়ে তয়ে শক্ত। আর একটা দিচ্ছি, দেখো, ধয়ে আকার যোগ যুক্ত বর্ণ লিখি কয়ে কয়ে আকার। কি শব্দ হলো বলো? ধাক্কা। ধয়ে আকার কয়ে কয়ে আকার, তাই তো? বেশ, তাহলে তোমরা তো সবাই বইয়ের 3 পাতাটা ভালো করে পড়বে। কালকেও আমরা এগুলো নিয়ে আলো আলোচনা করব। আর তোমাদের তো সহজ পাঠ বই আছে প্রত্যেকের কাছে। সেই সহজ পাঠ বইয়ের প্রথম গল্পটা আমাদের পড়া হয়ে গিয়েছে। সেই রকম ওখানেও তো তোমরা দেখেছো এরকম বর্ণ যেগুলো যোগ হয়ে আছে, যেগুলো আমরা শিখলাম যুক্ত বর্ণ। সেই বর্ণগুলো তোমরা শব্দগুলো খাতায় লিখবে, দিয়ে কোন কোন বর্ণ যুক্ত হয়েছে সেইগুলো লিখবে। বেশ, তোমরা চুপ করে বসো এবং পরের ক্লাসের জন্য অপেক্ষা করো। আচ্ছা, ঠিক আছে। মৌ ম্যাম, বলুন। ভালো করিয়েছে, প্রথমেই উদাহরণ থেকে শুরু করে শেষ পর্যন্ত এক্সিলেন্ট। প্রত্যেকটা উদাহরণ, গল্প থেকে শুরু করে অনেকটাই, যেটা আমি এর আগের বার একটা যুক্ত বর্ণে বলছিলাম যে ক্লিয়ার কনসেপ্ট পাচ্ছি না যুক্ত বর্ণে, সেটা একদম খুবই ক্লিয়ার পেয়েছি। কমপ্লিটলি পড়িয়েছেন উনি, বলতে পারা যায় আর কি। খুব ভালো লেগেছে আমার। আর একটু যদি অ্যাড করতে চাও তো তুমি স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ ডিরেক্ট বলছো, সেক্ষেত্রে তোমরা তো জানো স্বরবর্ণ কোনগুলো, আমরা তো জানি এটা তো গত স্বরবর্ণ না ব্যঞ্জন বর্ণ, একটু ওই জায়গাটায় অ্যাড করতে পারো যদি তোমার সময়ের মধ্যে আসে। আর পরপর অনেকগুলো বানান দেখাচ্ছ তুমি, সেই জায়গাটাতে যেমন যুক্ততে শক্তি, ভক্তি, ছক্কা, মক্কা, এইরকম ভাবে গেম টাইপের একটা খেলা ওদেরকে যদি দাও, যে দেখি তোরা কটা বলতে পারিস এরকম করে কয়েকটা, তো তাহলে ওদেরকে একটু ক্লাসে ইনভলভ করা যায়। বাকি একদম প্রথম থেকে শুরু করে অসাধারণ বোঝানো, গল্প উপস্থাপনা, প্রেজেন্টেশন খুব সুন্দর, খুব সুন্দর। মানে যে আচ্ছা ম্যাম, ঠিক আছে ম্যাম, আমরা কতগুলি মাথায় রাখবো। সত্যি খুব পড়িয়েছেন আপনি। আপনার গল্প যেটা গল্প দিয়ে গল্প যেটা শুরু করেছেন সেটাও ভালো লেগেছে। পাঠ্যপুস্তকের কথাটাও আপনি তুললেন, এটাও ভালো জিনিস। মোটামুটি ওভারঅল আপনার ভালো হয়েছে। নেক্সট, আজকের জন্য লাস্ট, সঙ্গীতা মুখার্জি। সঙ্গীতা কটা হচ্ছে? সঙ্গীতা আমি মোটামুটি দুটো পেলাম। একটা প্রথম দিকে পেয়েছিলাম সঙ্গীতা, হ্যাঁ, আরেকজন সঙ্গীতা, এটা আরেকটা সঙ্গীতা। সঙ্গীতা নামটা কমন নাম তো। এসে 3 জন সঙ্গীতাকে পেয়েছি। হ্যাঁ,
নমস্কার স্যার, নমস্কার ম্যাম। আমি বীরভূম জেলার মোহাম্মদবাজার থানার অন্তর্গত কুলিয়া গ্রামে আছি। আমি এখন একটি ডেমো পরিবেশন করতে চলেছি। শুরু করবো স্যার? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। শুরু করো। দেখা যাচ্ছে তো? দেখা যাচ্ছে, করো। আচ্ছা। গুড মর্নিং মাই ডিয়ার স্টুডেন্টস, হাউ আর ইউ অল? কেমন আছো প্রত্যেকে? বাহ, প্রত্যেকে ভালো আছো? ইয়েস, আই এম অলসো ফাইন। সিট ডাউন, সবাই বসে পড়ো। আর কেউ দুষ্টুমি করবে না, ঠিক আছে? সবাই শান্ত হয়ে বসো। আচ্ছা, আগের দিন আমরা কি শিখেছিলাম? মনে আছে কারো? ঠিক বলেছো, আগের দিন আমরা কালার শিখেছিলাম, তাই না? কয়েকটা কালারের নাম বলো তো দেখি। ঠিক বলেছো, হোয়াইট। তারপর আর বলো। হ্যাঁ, ব্ল্যাক, রেড, ব্লু। ভেরি গুড। আচ্ছা, আচ্ছা দেখো তো, আমি এটা কিসের ছবি আঁকছি? দেখি কে বলতে পারে? ভেরি গুড, এটা আমি সূর্যর ছবি আঁকছি, তাই না? আচ্ছা, সূর্য ইংরাজি কি গো, কে বলতে পারবে? সূর্য ইংরাজি সান। ভেরি গুড, সান বানান কি বলো তো? ঠিক বলেছো, SUN, সান। আচ্ছা, সূর্যর রং কি বলতো? সূর্য কি রঙের হয়? ঠিক বলেছো, ইয়েলো বা অরেঞ্জ, তাই না? ঠিক বলেছো। আচ্ছা, সূর্য আমরা কখন দেখতে পাই বলতো? হ্যাঁ, ঠিক বলেছো, সূর্য আমরা দিনের বেলা আকাশে দেখতে পাই, তাই না? আচ্ছা, সূর্য আমাদের কি দেয়? সূর্য আমাদের আলো দেয়। বাহ, ভেরি গুড। তোমরা তো অনেক কিছু জানো দেখছি। আচ্ছা, দিনের বেলা তো আকাশে সূর্য দেখা যায়। আচ্ছা, রাতে কি দেখা যায় বলো তো? রাতের আকাশ কখনো দেখেছো তোমরা? দেখেছো? হ্যাঁ, কি দেখা যায় বলো তো? হ্যাঁ, ঠিক বলেছো, চাঁদ মামা দেখা যায়। আচ্ছা দেখো তো, আমি একটা চাঁদ মামা ছবি এঁকেছি। চাঁদ ইংরাজি জানো তোমরা? ঠিক বলেছো, MOON। মুন। আর কি দেখা যায়? আর একটা জিনিস দেখা যায় এরকম ধরনের, দেখো তো, বুঝতে পারছো কিনা কি দেখা যায়? ঠিক বলেছো, তারা দেখা যায়। তারা ইংরাজি কি? তারা ইংরাজি জানো না? আমি বলে দিচ্ছি, স্টার। STAR। স্টার মানে আচ্ছা, আজকে না আমরা এই স্টারেদের নিয়ে একটা মজার লাইন পড়বো। কে কে পড়বে আমার সাথে? সবাই পড়বে? বাহ, ভেরি গুড। আচ্ছা, রাইমটার নাম কি জানো? হ্যাঁ, টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার। কি বললাম? টুইঙ্কেল টুইঙ্কেল লিটল। আচ্ছা, স্টার মানে তো জানলে, লিটল মানে কি জানো তো? লিটল মানে ছোট্ট। লিটল মানে ছোট্ট। আর টুইঙ্কেল টুইঙ্কেল মানে কি জানো? টুইঙ্কেল টুইঙ্কেল মানে হলো ঝিকমিক করা। তারাগুলো কেমন করে মিটমিট করে না আকাশে? হ্যাঁ, ঠিক বলেছো, টুইঙ্কেল মানে হচ্ছে মিটমিট করা বা ঝিকমিক করা। আচ্ছা, চলো সবাই একটু স্ট্যান্ড আপ করো, স্ট্যান্ড আপ স্ট্যান্ড আপ। আমার সাথে সাথে সবাই বলবে, আর আমি যেরকম যেরকম দেখাবো তোমরা কিন্তু ঠিক তেমন করে আমার সাথে করবে দেখে দেখে, কেমন? আচ্ছা, চলো শুরু করো তাহলে। হ্যাঁ, আমি বলছি, আমার শুনে শুনে তোমরাও বলো। বলো, টুইঙ্কেল টুইঙ্কেল লিটল how I wonder what you are, up above the world so high, like a diamond in the sky. ভেরি গুড, ভেরি গুড, ক্ল্যাপ ক্ল্যাপ। খুব ভালো করেছো তোমরা। আচ্ছা, এখানে কি বলছে জানো? টুইঙ্কেল টুইঙ্কেল মানে ওই যে ছোট্ট ছোট্ট তারাগুলো আকাশে কি করছে? আকাশে ঝিকমিক ঝিকমিক করছে, তাই না? তারপর কি বলছে? wonder what you are. আমরা কি বলি? তারাগুলোকে দেখে অবাক হয়ে যাই। হ্যাঁ, যে ওরা কত দূরে আছে, কিভাবে ওরা ঝিকমিক ঝিকমিক করছে, তাই তো? তারপর কি বলছে? up above the world so high. ওরা কত দূরে আছে পৃথিবী থেকে? কি দূরে, তাই না?
হুম, আর সেজন্য বলছে আপ ওয়াইল সো হাই, আপ লাইক কি লাইক ডায়মন্ড ইন দ্য স্কাই। ডায়মন্ড মানে কি তোমরা জানো? ডায়মন্ড হচ্ছে এক ধরনের মূল্যবান রত্ন। DIAMOND। ডায়মন্ড মানে হচ্ছে হিরে। হিরে হচ্ছে একদম মূল্যবান পাথর। সেই পাথরে যখন আলো ঝাঁটা পড়ে তখন ওই পাথর ঝিকমিক ঝিকমিক করে ঠিক ওই তারাগুলোর মতো। হ্যাঁ তাই তো, সেজন্য তারা ডায়মন্ডের সঙ্গে তুলনা করেছে, ডায়মন্ড বলেছে তারাগুলোকে। ঠিক বলেছে, তোমাদের ভালো লেগেছে লাইনটা? চলো বাংলা ছড়া দিয়ে এটাকে মনে রাখবো, কেমন? সবাই বল, ঝিকিমিকি ঝিকিমিকি তুমি আজ কত দূরে ভাবি আমরা, অনেক দূরে দূর আকাশে তোমরা খুব আচ্ছা। সবাই এই ছড়াটা আমি যেমন বললাম যেমন দেখালাম সেইভাবে তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে, কেমন? আর এই যে সূর্য চাঁদ আর তারার ছবি প্রত্যেকে খাতাতে এঁকে আনবে। আমি সবার খাতা দেখবো, আর সবাই চুপটি করে বসবে। পরের ক্লাসে আবার দিদিমণি আসবে, তোমাদের আবার নতুন নতুন জিনিস শেখাবে, কেমন? আজকের মতো এইটুকুই। আচ্ছা, ঠিক আছে। সঙ্গীতের ক্লাস আমি এর আগেও একবার দেখেছি, ডেমো ক্লাস। ও কিন্তু অসাধারণ করায়। আজকেও খুব সুন্দর হয়েছে। এক্সিলেন্ট, এক্সেলেন্ট, হ্যাঁ। এক্সিলেন্ট, কি মনে হয়? দারুণ দারুণ। মানে সব দিকেই থ্যাংক হয়েছে। ইউ ম্যাম। হ্যাঁ, এর আগেও একটা ক্লাস দেখেছিলাম আমি, ডেমো ক্লাস, খুব সুন্দর, অসাধারণ। ওকে, তো তবে আজকে ইংলিশের সাথে এটা যেটা বাংলাতে যেটা করলো, এটাও কিন্তু একটা ভালো অ্যাডভান্টেজ। অ্যাডভান্টেজ, হ্যাঁ। বোঝার হুম, জন্য মানে বুঝতে এটা শুধু পড়াটা। একদম ইউনিক এবং খুব ভালো লাগলো। শেষের ব্যাপারটা আরো বেশি সুন্দর। হ্যাঁ, শুধু বোর্ড ওয়ার্ক না, বোর্ড ওয়ার্কের সাথে বডি ল্যাঙ্গুয়েজটা ইউজ করা খুবই ভালো করে। বেস্ট অফ লাক। আশা করছি এরকমই ডেমনস্ট্রেশন তোমরা দেবে সবাই। খুব ভালো হোক সবার পরীক্ষা, সবার স্বপ্ন পূরণ হোক, এটাই চাইবো। অনেক আচ্ছা, অনেক শুভেচ্ছা। কারো কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারো। ম্যাম 2-5 মিনিট হয়তো সময় চেয়ে নেবো ম্যামের কাছ থেকে। আর ম্যামকে অসংখ্য ধন্যবাদ যে আজকের এই ক্লাসে তোমাদের সকলকে সাহায্য করতে এসেছেন। আমি বলেছিলাম এবং উনি এসেছেন, তার জন্য ধন্যবাদ। সুমন স্যার তো এসেছেন গত 2 দিন 3 দিন। তোমাদের কোনো প্রশ্ন রয়েছে? তাহলে জিজ্ঞেস করতে পারো, নইলে কিন্তু আজকের ক্লাস এখানে আপাতত সমাপ্ত। বলছি যে এক থেকে অন্য ডিস্ট্রিক্টে কি অ্যাপ্লাই করা যায়? বুঝলাম না। মানে এক ডিস্ট্রিক্টে থাকি, ধরেন আমি কোচবিহার ডিস্ট্রিক্টে থাকি, আমি হ্যাঁ, কি দার্জিলিং হ্যাঁ, ডিস্ট্রিক্টে অ্যাপ্লাই করতে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। করতে পারো। তো তার জন্য কি আমাকে দার্জিলিং ডিস্ট্রিক্ট সম্পর্কে জানতে হবে? জেনে রাখা ভালো, ইন্টারভিউতে জিজ্ঞেস করতে পারে। ইন্টারভিউ ফর্ম আচ্ছা। ফিল আপের সময় তুমি যে ডিস্ট্রিক্ট প্রিফারেন্স দেবে, সেই ডিস্ট্রিক্টে ইন্টারভিউ হতে পারে। কারণ এবারে যেহেতু 50-এর উপরে প্রায় ক্যান্ডিডেট, 50,000-এর উপরে, ফলে ডিস্ট্রিক্ট ওয়াইজ বা জেলা ভিত্তিক ইন্টারভিউ হওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও প্যানেল হবে স্টেট ওয়াইজ, হ্যাঁ। তো এবার সেই জেলাতে যদি তোমাকে ডাকা হয় ইন্টারভিউ দিতে, তাহলে কিন্তু সেই জেলা সম্পর্কে জেনে যেতে হবে। অবশ্যই জেলা সম্পর্কে জেনে যাবে, আর এই প্রশ্নের জন্য প্রস্তুত থাকতে পারো যে তুমি, যদিও ওনারাও জানেন বাস্তব যে কেন অ্যাপ্লাই করেছো, তার পেছনে নিশ্চয়ই কারণ থাকবেই। কিন্তু মানে এটাও জেনে যাবে যে তোমাকে হয়তো প্রশ্ন করতে পারে যে তুমি কেন এখান থেকে অ্যাপ্লাই করেছো, সেটার উত্তরটা যেন তুমি খুব সুন্দরভাবে বলতে পারো। সেটা মানে ডিরেক্ট বলে দাও যে স্যার এখানে ভ্যাকেন্সি বেশি, যদি এটা বলে দিই মানে শুনতে খারাপ লাগে, যদিও এটা বাস্তব, কিন্তু এটাকে যতটা এড়িয়ে এই বিষয়টাকে উপস্থাপনা করা যায়, বলবে যে স্যার আমরা তো সবাই একটা প্রতিযোগিতার জগতেই রয়েছি এবং আমরা সবাই চাই নিজের বেস্টটা ঠিকঠাক ভাবে পৌঁছে দেওয়ার জন্য। সেটাই চেষ্টা করার জন্য স্যার এখান থেকে আমরা মনে হয়েছে যে আমাদের সুযোগ কিছুটা হলেও বেশি হতে পারে, তাই জন্যই ঠিক আছে। মানে একটু ঢেকে বলা আর কি। মানে বাস্তব এটাই, কিন্তু তবু যতটুকুন ঢেকে আমরা বলতে পারি। আচ্ছা, আর কারো কোনো কিছু জানার আছে কি? হ্যাঁ স্যার স্যার, আমার একটা কোশ্চেন ছিল যে হ্যাঁ, ম্যাডামকে নাসরিন। আমার যে যে ম্যাডাম আপনি একটু বলবেন যে আমাদের ড্রেস কোডটা ঠিক কেমন হবে, বা সে সম্পর্কে একটু জানতে চাইছিলাম। ম্যাডাম, আপনি ড্রেস আপনার কোড, ক্যামেরাটা অন করতে পারেন। দেখতে পাচ্ছি না। হ্যাঁ, ছেলেমেয়েরাও দেখতে পাচ্ছে হ্যাঁ, না। হ্যাঁ।
আমি বলবো যে শাড়িই পরে যেও। আমি নিজেও শাড়ি পরেছিলাম। ড্রেস কোড আমি নিজে সাদা শাড়ি পরেছিলাম। একটা ফুল স্লিভ ব্লাউজ ছিল আর সাদা শাড়ি ছিল। সেক্ষেত্রে বলবো যে এমন কোনো ড্রেস পরবে না যেটা চোখে খুব লাগে প্রথমত। কারণ তোমাকে এটা শুধু ইন্টারভিউতে নয়, এটা না মানে আমরা টিচাররা খুব অকেশনে হয়তো একটু সেজে যায়, কিন্তু বাচ্চাদের না সাজার প্রতি কনসেন্ট্রেশন খুব বেশি বেশি হয়। মানে একটা দুটো চুড়ি পরে গেলে ওর হাতে এসে দেখে যে দিদি ভাই কি চুড়ি পরে এসেছো, এটা কি। কনসেন্ট্রেশনটা তোমার লুকে না যেন যায়, সেই হিসেবেই তোমাকে সাজতে হবে। যতটা সিম্পল থাকা যায়, একটা ভালো সাদা হালকা রঙের শাড়ি, তার সঙ্গে একটা ফুল স্লিভ ব্লাউজ, ব্যাস সিম্পল যেরকম থাকতে হয়। ঠিক আছে ম্যাম, থ্যাংক স্যার ইউ। আমার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ, হ্যাঁ। স্যার বলছি ক্লাস ওয়ান ম্যাম এবং টু এর হ্যাঁ, বলছি যে কানে কি দুল পরে যাওয়া যাবে? আমার না ওটা খুলছে না। কি দুল পরে আছো তুমি? আহ, বড় দুলটা দুল? ছোট, না, বড় না, দুল। না, না, কোনো ইস্যু নয়, কোনো সমস্যা নেই, অত কিছু দেখে না। মানে আমরা কি ধরো, আমরা যেটা পুজোতে পড়ি, বিয়ের বাড়িতে পড়ি, বা যেভাবে সাজি, সেটা তো আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে সাজার নয়। তো শুধু সেইটুকুনটা মাথায় রাখলেই হলো, আদারওয়াইজ আর কিছু নয়। ম্যাম মানে গোল্ডেরই, মানে বল টাইপের আর কি। প্রবলেম, ওগুলো কিছু ম্যাটার করে না, কিছু ম্যাটার করে না। স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ, হ্যাঁ। বলো। স্যার বলছি ক্লাস ওয়ান এবং টু এ তো আমার বই রয়েছে, ওখানে ইংলিশেরও টপিক রয়েছে কিছু। হুম। তো ওখানে আমি যখন বোর্ডে বিষয় লিখবো, তো আমার বইটা কি আমি কিভাবে লিখবো? ইংলিশে লিখবো না বাংলা লিখবো আমার বই? বাংলায় লেখো, সেটা সবচেয়ে ভালো হবে। হুম। এবার যদি তুমি ইংরেজি শব্দটা পড়াও। যখন বাংলায়, তখন বাংলাতেই লিখতে হলে ভালো। হ্যাঁ, হ্যাঁ। স্যার আমার বই হলো, আমার বইয়ের তো 3টে টপিক আছে, একটা বাংলা, একটা ইংরেজি, গণিত। এটা অঙ্ক। আমার বই লিখবে নাকি বাংলার টপিক পড়ালে বাংলা, ইংলিশ পড়ালে ইংলিশ? না, না, আমার বই লিখবে। আমার বই লিখবে, দিয়ে আজকের টপিক তখন সেটা করে দেবে, যেটা পড়াচ্ছে। না, টপিকে তো যেই রাইমস হোক ছড়া হোক পড়াচ্ছি সেটা করব, হুম, কিন্তু এবার ধরুন আমি বিষয়টা তো বাংলা, গণিত, ইংরেজি। হুম, হয়তো আমার বইয়ের আমার বইয়ে 3টে সাবজেক্ট আছে। হুম। এবার লেখার সময় কি আমার বই লিখবো, না আমি যদি ইংলিশে রাইমস পড়াই ইংলিশ লিখবো, বা বাংলাতে ছড়া পড়ালে বাংলা লিখবো? বিষয় সবসময় সাবজেক্ট হয়। হ্যাঁ, বিষয় বিষয় তুমি যদি বোর্ডে বিষয় লেখো, তাহলে সেখানে তুমি বাংলা, ইংরেজি, অঙ্ক লিখতে পারো, যদি তুমি বিষয় লেখো। ওখানে তো বিষয়ই তো লিখবে, একদিকে শ্রেণী তারিখ আর উল্টো দিকে বিষয়, অর্ধপাঠ বা পাঠ বই। করে দিতে পারো বিষয় বাংলা বলার পর, এই যে বাংলা বিষয়ের এই জায়গাটা আমরা পড়াচ্ছি, এটা আমরা কোথায় পেয়েছি, আমার বই থেকে পেয়েছি, সেটা তুমি উল্লেখ করে দিতে পারো। আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকে এতটুকুই রইলো। হ্যাঁ। ধন্যবাদ ম্যাডাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং সুমন স্যারকেও ধন্যবাদ। হ্যাঁ, তাহলে আজকে রাখি, নমস্কার। হ্যাঁ, নমস্কার সব।